আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি লাইভে চলে আসছেন, আপনি শুরু করতে পারছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পরে সবার সাথে দেখা হচ্ছে অথবা কথা হচ্ছে। তো আমি আজকে যে জিনিসটা করব সেটা হলো যে আমরা প্রতিনিয়ত যারা ডাক্তার হিসেবে আছি অনেক পেশেন্টের সাথে আমাদের পরিচিত হয়। আমি কিছু কিছু কেস অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো আমরা শরীরের যে কোনো জায়গায় different kinds of diseases are there, but it is the respiratory system that is most commonly affected by different microorganisms, different diseases. So today we'll be discussing about few cases, interesting cases of respiratory disorders. আমরা একটা স্টাডি হয়েছিল এবং that was conducted throughout the country, over 42 hospitals in Bangladesh, and that revealed that respiratory illnesses comprised about 75 of total, 67% of total illnesses. So from this slide, we can easily assume that respiratory diseases are the most common illnesses among all under 5 children. এবং এটা গত 2016 সালে এটা অলরেডি পাবলিশড হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেডিকেল রিসার্চ। তো সেখানে যে জিনিসটা আসছে যে কমন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ভিতরে ইট ইজ দ্য ব্রঙ্কিওলাইটিস, দ্যাট ইজ দ্য মোস্ট কমন ইলনেস, ফলোড বাই নিউমোনিয়া অ্যান্ড অ্যাজমা। সো দিস আর দ্য 3 মোস্ট কমন প্রবলেমস। তো এগুলো তো আমরা আলোচনা করবই, কিন্তু এর সাথে সাথে আরো সব কিছু কিছু আনুষঙ্গিক ইলনেস আমরা আজকে একটু কথা বলি। তো আমরা জাস্ট টু শুরু করব, দি চাইল্ড প্রেজেন্টেড উইথ respiratory distresses, and to first start with respiratory disease of the newborn. আমি একটা ছবি দেখাবো এখন। Can you recognize this photograph? আমি অবশ্য কারো রিয়াকশন বুঝতে পারছি না, তবে এটা হচ্ছিল, এই ঘটনাটা হয়েছিল আমার মনে হয় যে some of you or many of you can remember this shadow, that a baby while in mother's uterus was bullet hitted in the year 2015. আর এখানে যদি আমরা খেয়াল করি যে এটা গুলিটা এখান থেকে ঢুকছিল, গুলির একটা অংশ চোখটা নষ্ট করছে, এখান থেকে আঙ্গুল উড়ে গেছিল, আর গুলিটা ওই পাশ থেকে বেরিয়ে গেছে, এখান থেকে ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে গেছে। এই কেসটা একটা হিস্টোরিক কেস ছিল। এবং আমি কেন দেখালাম এটা, বিকজ ইট ইজ অলসো রিপ্রেজেন্টিং দ্য প্রবলেমস অফ রেসপিরেটরি সিস্টেম। এবং আমি তখন ঢাকা মেডিকেল কলেজের নিউবর্ন মেডিসিনের হেড হিসেবে ছিলাম, এবং টোটালি এই বাচ্চাটা লুক আফটার করার দায়িত্বটা আমার ঘাড়েই ছিল। এবং আমরা জাস্ট খুব সিরিয়াসলি আমরা এটাকে ম্যানেজ করি, এবং আলটিমেটলি এই বাচ্চাটা সার্ভাইভ করে, এবং এই বয়স এখন 5 বছর। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ক্যাপশন যেটা তখনকার নিউজ পেপারে ডেলি ছিল। তো আমরা ফার্স্ট কেস আমরা আলোচনা করি, এটা নামানো যায়। Okay. This baby was born by LUCS at 32nd week of gestation, and the baby cried immediately after birth, but gradually the child developed increasing respiratory distress within an hour. Clinical examination revealed that the child has tachypnea, grunting respiration, and his oxygen saturation was less than 90%. This is the X-ray of the child. Can you recognize anything? You see that there is ground glass appearance in both the lung fields, and virtually there is lacking of cardiac markings. So সমস্ত লাংসটা কালো হয়ে গেছে, সাদা হয়ে গেছে। It's a ground glass appearance. হার্টের কোনো মার্জিন আমরা বুঝতে পারছি না। আর এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, this is trachea and bifurcating right principal bronchus and left principal bronchus, এইটা একটু প্রমিনেন্টলি দেখা যাচ্ছে। What is that called? Air bronchogram.
এখানে ডোমস অফ দ্য ডায়াফ্রাম দেখা যায় না, ডোমস অফ দ্য ডায়াফ্রাম দেখা যায় না। তাহলে এই যে হোয়াইট আউট অফ দ্য লাংস, তার ক্লাসিক্যাল প্রেজেন্টেশনটা কি ছিল? দি বেবি ক্রাইড ইমিডিয়েটলি, সুতরাং বাচ্চা শ্বাস নিয়েছিল, বাট সাবসিকুয়েন্টলি তার রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়তে থাকে এবং গ্রান্টিং এটা হয়। সো দিস ইজ দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন এক্স-রে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লো লাং ভলিউমস, কারণ লাং ভলিউমস এখানে এক্সপ্যান্ড করতে পারে নাই, বাতাস নাই, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, এয়ার ব্রঙ্কোগ্রাম অ্যান্ড ইনডিস্টিংক্ট কার্ডিয়াক বর্ডার্স। সো হ্যাভিং দিস ফাইন্ডিংস, এটা ডায়াগনোসিসটা কি হতে পারে? সো ইট ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অ্যান্ড রেডিওলজিক্যাল ফিচার্স কনসিস্টেন্ট উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, RDS আমরা বলি যে এটা is related to deficiency of surfactant. Case 2, this baby presented with respiratory distress delivered immediately after birth, who was delivered by LUCS at 36 weeks of pregnancy. এখানে আমরা দেখতে পাই এই যে এক্সরেটা করা হলো, তাহলে আগের প্রেজেন্টেশনের সাথে এই প্রেজেন্টেশন হলো ইমিডিয়েটলি আফটার বার্থ, আর আগের বাচ্চাটা কিন্তু ইমিডিয়েটলি আফটার বার্থ ছিল না, কিছুক্ষণ পরে শুরু হয়েছিল, আর ওটা প্রিটার্ম ছিল, আর এটাও প্রিটার্ম বাট মানে লেট প্রিটার্ম আর কি, 36 উইকস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাংসটা হাইপার ইনফ্লেটেড, এখানে অনেক বাতাস, এখানে কিছু ফ্লুইড আছে ফিশার্সের মধ্যে, এগুলো সব ফ্লুইড এই যে, এবং ইফিউশনস। সো এটা সানবাস্ট অ্যাপিয়ারেন্স, এবং এটা ডায়াগনোসিস কি হতে পারে? ট্রানজিয়েন্ট ট্যাকিপনি অফ দ্য নিউবর্ন। সো ট্রানজিয়েন্ট ট্যাকিপনি অফ দ্য নিউবর্ন ইউজড টু অকার on babies who delivered by LUCS, এবং যারা ইলেকটিভ সিজারিয়ান সেকশনে বেরিয়ে আসে তাদের কিন্তু TTN এর সম্ভাবনাটা বেশি থাকে। তো এবং এখানে প্রেজেন্টেশনটা ইমিডিয়েটলি আফটার বার্থ হয়, এবং এটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে মোস্ট অফ দি কেসেস ইউজ টু ডিজাপারে পেশেন্ট ইমপ্রুভ করে যায়। দেয়ার আর ফিউ আদার এক্সরেস অফ TTN, এগুলো এরকম থাকে আর কি। So interstitial opacities in both the lungs with thickening of the horizon fissures. Okay. এখানে একটা কেসে আমি বলি, this newborn was delivered by LUCS because of PROM, premature rupture of membrane, for 3 days and admitted immediately after birth due to respiratory distress. His X-ray test showed fissures of bilateral bronchopneumonia. So what is that called? আমরা কিন্তু সবই রেসপিরেটরি ডিস্ট্রেসের কেস নিয়ে আলোচনা করছি, আমরা অন্য কিছুতে যাচ্ছি না। তো এটা হলো এখানে ওপাসিটিস, মাল্টিপল প্যাসিভ ওপাসিটিস প্রেজেন্ট ইন বোথ রাইট অ্যান্ড লেফট লাং ফিল্ডস, ডায়াফ্রাম, ডোমস অফ দ্য ডায়াফ্রাম ক্লিয়ার, এখানে অত ইন্টারেস্টিং নাই, এটা বায়োলেটারাল ব্রঙ্কোনিউমোনিয়া। তো প্রম যদি থাকে, আমরা যদি খেয়াল করি প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন যদি থাকে, তাহলে দেয়ার ইজ সাম অ্যাসেন্ডিং ইনফেকশন। এই অ্যাসেন্ডিং ইনফেকশনটা কিন্তু ম্যাটারনাল জেনিটাল ট্রাক্ট থেকে আলটিমেটলি এন্ট্রি হয় উইদিন দ্য অ্যামনিওটিক মেমব্রেন, যেখানে বাচ্চাটা থাকে। So whenever that organism is within the amniotic fluid, তখন কিন্তু ওখানে ওটা অ্যামনিওনাইটিস হয়, ওখানে ইনফেকশন হয়, এবং আলটিমেটলি এই ইনফেক্টেড ফ্লুইড যখন ট্রাভার্স থ্রু দ্য এয়ারওয়ে enters into the মানে lungs, respiratory tract, তখন কিন্তু এই প্রবলেম। সো ইট ইজ অ্যাকচুয়ালি প্রেজেন্টেড উইথ আর্লি অনসেট নিওনাটাল সেপসিস। আর্লি অনসেট নিওনাটাল সেপসিসে কিন্তু লাংসের ইনভলভমেন্টটা বেশি হয়, আর গাট ইনফেকশনটা বেশি হয়। তো এটা লাংস ইনফেকশন হয়েছে, এবং এটা ইটস এ কেস অফ নিউমোনিয়া, কনজেনিটাল নিউমোনিয়া। Another patient was delivered at 32nd week of gestation due to maternal hypertension and fetal distress. The baby needed resuscitation immediately after birth. এবং রিসাসিটেশন করার পরে দেখা যায় যে তার রেসপিরেটরি ডিস্ট্রেসটা বেড়ে যাচ্ছে, রিসাসিটেশন কাজ ছিল না, তার শ্বাস নিচ্ছিল না, রিসাসিটেশন দেওয়া হলো, সাবসিকুয়েন্টলি দি বেবি ডেভেলপড অ্যান্ড গ্রাজুয়ালি প্রগ্রেসিং রেসপিরেটরি ডিস্ট্রেস। এক্সরে করে দেখা গেল কি, সো দেয়ার ইজ, এটা হলো একটা ট্রান্সলুসেন্সি, হাইপার ট্রান্সলুসেন্সি অফ দ্য lung fields এখানে, with shifting of the mediastinum. So it's without presence of any blood vessels. তো এইটা হলো লেফট সাইডেড নিউমোথোরাক্স। কখনো কখনো এটা মানে ভিগোরাস রিসাসিটেশনে কিন্তু এটা হতে পারে। তো সুতরাং it is another cause of respiratory distress of the newborn.
এবং এই পেশেন্টটা সাবসিকুয়েন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এর মানে কি বলে নিউমোমেডিস্টিনাম হয়ে গেছে। সো প্রেজেন্স অফ এয়ার উইদিন দ্য মেডিস্টিনাম, এবং এটা হার্টের দুপাশে এমন ভাবে আছে যে হার্টটাকে মনে হচ্ছে যে খড়ের গাদার মতো, খড়ের গাদা, এটাকে বলে হেস্টাক সাইন। সো হেস্টাক সাইন, despite giving supportive measures, the condition did not improve, and subsequent X-ray after 24 hours showed that there is pneumomedistina. Hay-Stuck sign, Hay-Stuck sign. এই যে গ্রাম দেশে যে খড়গুলো গাদা করা থাকে এরকম থাকে। So Hay-Stuck sign is a classical presentation radiological features of pneumomedistinum. It is another cause of respiratory disease of newborn. Emergency LUC is done because of fetal distress. A meconian baby was born and presented with severe respiratory distress. Clinical examination revealed tachypnea, grunting, and cyanosis. And you see just X-ray. So here you can see both the lung fields are infiltrated with many particles. These are the aspirated meconium. Coarse granular shadows with irregular radiation. So it is MAS, meconium aspiration syndrome. Another important cause of respiratory distress of the newborn. এবং এখানে কার্ডিয়াক বর্ডারটা এই সাইডে কিন্তু খুব ক্লিয়ার বুঝে আসছেন, এগুলো সবই গ্রানুলার অ্যাপিয়ারেন্স, কোর্স শ্যাডোজ। এবং এটা যখন মিকোনিয়ামটা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ছিল, এটা হয়তো সেখান থেকে বাচ্চার মুখের মধ্যে, নাকের মধ্যে চলে গেছে, এবং বাচ্চা তো তখন শ্বাস নিচ্ছিল না। বাট আফটার ডেলিভারি, হোয়েন দি বেবি স্টার্টেড টেকিং রেসপিরেশন, তো ফার্স্ট ইন্সপিরেশনের সময় এইটা যেগুলো এয়ারওয়ের মধ্যে ছিল, মুখের মধ্যে ছিল, সেগুলো সবই লাংসের ভিতরে চলে যায়, এবং আলটিমেটলি বেবি প্রেজেন্টেড উইথ সিরিয়াস রেসপিরেটরি ডিস্ট্রেস, গ্রান্টিং অ্যান্ড সাইনোসিস। Case 6, you see that there is frothing from the mouth of this baby. এবং এই ফ্রদিং যখনই থাকবে, then we must be thinking something else. So this newborn presented the difficult breathing within few minutes of birth and subsequently had frothing, white bubbles from his mouth. Oral cavity cleaned and NG tube was introduced. NG tube যখন introduced করা, that returned, এরকম কয়েলিং হয়ে চলে যায়। So এই বাচ্চাটা, এই NG টিউবটা ultimately it did not reach up to the stomach যেখানে যার কথা ছিল। So frothing of the mouth এবং এই যে ভেরি ডিফিকাল্ট ব্রিদিং এটা শুরু হয় এবং এই যে কয়েলিং হয়, এটা ইজ এ প্রেজেন্টেশন অফ এসোফেজিয়াল অ্যাট্রিশিয়া। তো কখনো কখনো এর সাথে যদি ফিস্টুলা থাকে, ট্র্যাকিওএসোফেজিয়াল ফিস্টুলা থাকে, তাহলে এয়ার কিন্তু কিছুটা অ্যাবডোমেনে যেতে পারে, কিন্তু যদি ফিস্টুলাস কানেকশন না থাকে তাহলে air may not go into the abdominal cavity. So there are different varieties of air. তো এটা হলো esophageal atresia and sometimes associated tracheoesophageal fistula. So this is a sixth cause of respiratory distress of the newborn. A newborn who has presented the respiratory distress and severe cyanosis at birth, presented respiratory distress and severe cyanosis at birth. এটা তখন এক্স-রে করে দেখা গেল, হোয়াট ডু ইউ সি? এই হার্ট, এখানে লাং শ্যাডো ভালো আছে, হ্যাঁ, তাহলে আমরা যদি বলি এই এক্স-রেটা কি নর্মাল না অ্যাবনর্মাল, তো অ্যান্সার হবে এটা ইজ নট নর্মাল। হ্যাঁ, এখানে লাং আছে, এরিয়েশন ভালো আছে, কিন্তু হার্টের শ্যাডোটার দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে একটা গোল, তারপর এখানে একটু ইনডেন্টেশন, তারপর আবার গোল। সো এটাকে অনেকটা ইংরেজি 8-এর মতো লাগে, 8, হ্যাঁ, figure of 8. So figure of 8 is a classical radiological feature of total anomalous pulmonary venous drainage. Total anomalous pulmonary venous drainage মানে হলো যে তোমার রাইট লাংসের থেকে যে পালমোনারি ভেন, লাংসের থেকে পালমোনারি ভেনটা লেফট অ্যাট্রিয়ামে যায়, কিন্তু এখানে লেফট অ্যাট্রিয়ামে না যেয়ে পালমোনারি ভেন আবার রাইট অ্যাট্রিয়ামে ফেরত আসে। সো both right atrium is taking blood from superior and inferior vena cava, as well deoxygenated blood from superior and inferior vena cava, and at the same time oxygenated blood is again coming. So all the blood, and instead of going to the left side of the heart, is coming to the right atrium.
তো এটার একটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন হলো ফিগার অফ 8। সো ফিগার অফ 8 এটা হলো টোটাল অ্যানোমালাস পালমোনারি। এগেন এই বাচ্চাগুলো কিন্তু প্রেজেন্ট করে রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ সিভিয়ার সাইনাস। তাহলে আমরা এর আগে আমরা যে সমস্ত পেশেন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো যে প্রবলেমস ইন দ্য লাংস এন্ড প্লুরা, আর নাও উই আর ডিসকাসিং উইথ প্রবলেমস of heart that can also give rise to respiratory distress and cyanosis. A newborn presented the respiratory distress and cyanosis এবং তখন এই যে আমরা একটা এক্সরে দেখলাম, একটা এক্সরেটা কেমন লাগে, এখানে দেখা যাচ্ছে ইটস এ কার্ডিয়াক ডাইমেনশন, হ্যাঁ, ইন্সপিরেটরি ফিল্ড কার্ডিয়াক ডাইমেনশন, এবং এই যে স্টকটা একটু ন্যারো, আর এই যে শাডোটা, এই শাডোটা ইজ লাইক দ্যাট অফ এগ। সো এটা দেখে মনে হচ্ছে যে এগ লাইং অন ইটস সাইড। এই যে ডিমের মতো হার্ট, এই ডিমের মতো হার্ট ইজ ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল রেডিওলজিক্যাল পিকচার অফ পেশেন্টস উইথ কি টিজিএ, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। তাহলে আমরা হার্টের দুটো আলোচনা করলাম, একটা হলো সাইনোসিস এন্ড রেসপিরেটরি ডিস্ট্রেস, সেটা হলো টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস ড্রেনেজ, আর একটা হলো টিজিএ। Case number 9. This baby was delivered at term by LUCS presented with dyspnea since birth. এটা আমরা কি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে is a huge cystic lesion, বিশাল। তো এই সিস্টিক লেশন এটা মিড লাইন ক্রস করে গেছে, এখানে কিছু ফ্লুইড লেভেল আছে, হ্যাঁ এরকম, এখানে কোনো ব্লাড ভেসেল নাই। সো ইটস এ সিস্টিক লেশন। এইরকম যদি থাকে এটাকে বলা হয় এমফাইসেমিয়া হতে পারে, এমফাইসেমাটাস বুলি বলে, এমফাইসেমাটাস বুলি। সো এটা যেহেতু জন্মের সময় থেকে হয়েছে, সো ইট ইজ কনজেনিটাল। সো কনজেনিটাল একটা লাংস এর পুরো লোবটাকেই নিয়ে আসছে, কনজেনিটাল লোবার এমফাইসেমা। কনজেনিটাল লোবার এমফাইসেমা এটা যদিও খুব কমন নয়, কিন্তু নিউবর্ন বেবিদের রেসপিরেটরি ডিস্ট্রেসের একটা কারণ। এটা অনেক সময় সিস্টিক অ্যাডিনোমাটাস ম্যালফর্মেশন, সিস্টিক অ্যাডিনোমাটাস ম্যালফর্মেশন এটাও হইতে পারে। তবে এটা আলটিমেটলি যদি আমরা সিটি স্ক্যান করি তাহলে দ্যাট উইল বি গিভিং রাইজ টু দ্য ট্রু ডায়াগনোসিস। তো এটা হলো এরকম একটা বেশ একটা বুলা মানে হলো এটা একটা ফোসকার মতো, বেলুনের মতো। তো এটা একটা বেলুনের মতো যার ভিতরে অনেক বাতাস আছে, এখানে কোনো লাং টিস্যু নাই। তো অনেক সময় উই মে কনফিউজ উইথ দ্যাট অফ রাইট সাইডে প্লুরাল মানে নিউমোথ্রাক্স। তো নিউমোথ্রাক্সেও এরকম হতে পারে, তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমরা ফ্লুইড লেভেল টেভেল দেখতে পাচ্ছি। তো সুতরাং এটা কনজেনিটাল লোবার এমফাইসেমা আমাদের মনের মধ্যে রাখতে হবে, যদিও মানে কি বলে খুব 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 কমন না। বাট আমরা এই 9টা কজ আমি আলোচনা করলাম, some of the cases related to respiratory system and pleura, lungs and pleura, and some of the cases are related to heart. এর মধ্যে কিছু আছে acquired, কিছু আছে congenital. Okay, next, can you recognize this photograph? This is another case that was rescued from old airport. আমাদের যে তেজগাঁ পুরনো এয়ারপোর্ট আছে সেখানে একটা মাঠের একটা ঝোপ থেকে এই বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছিল। এটা গল্পটা এরকম যে ওখানে এই মাঠে কয়েকটা ছেলে মেয়ে ওরা ফুটবল খেলতেছিল। তো তখন ওরা দেখে যে ঝোপের পাশে একটা জায়গায় অনেকগুলো কুকুর, মানে বেশ কয়েকটা কুকুর মানে হাউকাউ করছে আর কি। তখন এই 2-1টা ছেলে ওখানে যেয়ে দেখে যে একটা বস্তার ভিতর থেকে একটা নিউবর্ন বেবিকে মানে কুকুরে টানাটানি শুরু করছে, এবং ইউ ক্যান সি এই টানাটানিটা, দেখো মুখ টুক খেয়ে ফেলছে মোটামুটি অনেকটা। তো তখন ওরা ওই কুকুরদের কাছ থেকে বাচ্চাটাকে রেস্কিউ করে ঢাকা মেডিকেল কলেজে তখন নিউবর্ন ইউনিটে মানে আমি তখন এটাকে রিসিভ করি, এবং এটা কেউ ফেলে গেছে আর কি বাচ্চাটাকে। তো যাই হোক, এই বাচ্চাটা তখন ইট এগেইন টুক অ্যানাদার 1.5 to 2 months, এবং এর প্রপার সমস্ত সামগ্রিকভাবে কেয়ার দেওয়ার পরে এখন সে বাচ্চাটা নাও 5 years, এই যে এখন তার এই মুখের ইয়েটা আছে। আমরা এটা 5 বছর হয়েছে, তো আরো 2-1 বছরের মধ্যেই আমরা এটা প্লাস্টিক সার্জারি সব প্ল্যান করা আছে। ভাই হাইলি ইন্টেলিজেন্ট একটা বেবি। ও আসে আমার এখানে চেম্বারে মাঝে মাঝে। ওরা এর মা বাবা তো আর কেউ নাই, কেউ মানে একটা
মানে জেন্টলম্যান, ওনারা ইঞ্জিনিয়ার, তারা অ্যাডপ্ট করেছেন এবং সেখানে ও আছে। তো খুবই ইন্টেলিজেন্ট একটা মেয়ে, লাইভলি কিউট চেহারা আর কি। যাই হোক, now we'll be discussing about the respiratory distress in older children. আগে নিউবর্ন করেছি, এখন আমরা older children কথা বলি। Case 1. You see the profile of this picture, মুখটা হা করে আছে, তারপরে জিহ্বাটা অনেকটা বেরিয়ে গেছে এবং মুখের দিকটা যদি আমরা দেখি যে এখানে কিছুটা ডিপ্রেশন অফ ন্যাসাল ব্রিজ হয়েছে। সো ইটস এ টিপিক্যাল একটা প্রোফাইল। এই প্রোফাইলটা হলো অ্যাডিনয়েড ফেস, অ্যাডিনয়েড। আমাদের ন্যাসোফ্যারিংস এর উপরের দিকে অ্যাডিনয়েড আছে, টনসিলের দুপাশে টনসিল আছে, উপরে অ্যাডিনয়েড। তো এই অ্যাডিনয়েডটা আমরা দেখবো। এটা যদি কোনো সময় হাইপারট্রফি অফ দ্য অ্যাডিনয়েড হয়, তাহলে দি বেবি ফেলস টু টেক ওরাল মানে রেসপিরেশন থ্রু নোজ। তো এখানে আমরা দেখি এর একটা এক্সরে করলাম। সো দিস 7 years old girl is presented the snoring মানে একটা নয়েজ and disturbed sleep. She used to take breath orally. This is the her facial profile. কারণ নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না। Always she used to take breath through mouth. এক্সরে করে দেখা গেল, you see this is the enlarged adenoid. এটা এই যে ফোসার মধ্যে এখানে আছে, ওরোফ্যারিংস এবং নাসোফ্যারিংস এর মাঝখানে। এখানে এটা বড় হওয়ার জন্য নাক, এই যে নাক, নাক থেকে এখান থেকে এয়ার আসছে। আলটিমেটলি because of this hypertrophied adenoid, air cannot come down. তো এখানে এই এয়ার যার পথটা একদম ন্যারো পেন্সিলের মতো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে পুরা। তো এখন বাচ্চা সার্ভাইভ করার জন্য সে এই মুখ দিয়ে নেয়, মুখ দিয়ে নিতে তার এই যে ফেসিয়াল প্রোফাইল ছিল, এটাকে বলে অ্যাডিনয়েড ফেস। সো ইট ইজ অ্যাডিনয়েড হাইপারট্রফি, এবং এই অ্যাডিনয়েড হাইপারট্রফি ইজ এনক্রোচিং আপন দ্য এয়ার প্যাসেজ। নাসোফ্যারিংস এর এয়ার প্যাসেজের পরে এটা ব্লক করে দেওয়াতে আলটিমেটলি বেবি তো এই বাচ্চাটা যখন ঘুমায় তখন এটা স্নোরিং হয়, ঘুমাতে পারে না এবং মুখ দিয়ে নিঃশ্বাস হয় এবং আলটিমেটলি মুখের মধ্যে গন্ধ হয়, মুখটা ড্রাই হয়ে যায় এবং দিস ইজ দ্য প্রবলেম। সো ইটস এ কমন প্রবলেম। যদিও আমাদের কাছে ডায়াগনোসিস হয় এবং আলটিমেটলি উই ইউজ টু সেন্ড দিস পেশেন্ট টু আওয়ার ইউএনটি কলিগস, এবং এটা অপারেশন করে ফেলে দিলে পরে তখন বাচ্চা কমফোর্টেবল হয়, ঘুমাতে পারে, শ্বাস নিতে পারে। সো ইট ইজ এনলার্জড অ্যাডিনয়েড। Second case, a 2-year-old boy presented with low-grade fever, running nose and barking cough for 2 days. Since this morning, he developed respiratory distress and stridor. So, ageta chilo snoring, it's a respiratory noise. Another respiratory noise is stridor. So, stridor is always designating the problem for respiratory tract, trachea, larynx, নাসোফ্যারিংস, এই যে রিজিয়নে এপিগ্লটিস, এই সমস্ত জায়গায় যদি কোনো ইনফ্লামেশন হয়, কোনো অবস্ট্রাকশন হয়, তাহলে পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ স্ট্রাইডার। তো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস প্রবলেম? 2 বছর বয়স, লো গ্রেড ফিভার, রানিং নোজ। সো whenever there is low grade fever and running nose virtually indicates viral infection. And barking cough মানে একদম কাশি দিচ্ছে, হ্যাঁ, ঘং ঘং করে কাশি দিচ্ছে। And since this morning, he developed respiratory distress and stridor. His saturation was 90% in room air. X-ray neck done, and আমরা দেখতে পাচ্ছি এক্স-রেটা হয়তো তোমরা অনেকে আগে দেখেছো। So sudden narrowing of the air column, এই যে কালো হয়ে গেছে, হ্যাঁ, এটা অনেকটা চার্চের উপরে যে মানে ইয়েটা থাকে, হেডের উপরে, সাদের উপরে এরকম একটা ইয়ে থাকে, এটাকে স্টিপল বলে। স্টিপল হঠাৎ ন্যারো হয়ে, সাডেন ন্যারোইং অফ দ্য এয়ার কলাম। সো দিস এ ক্লাসিক্যাল সাইন অফ অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাপিয়া ব্রঙ্কাইটিস, যেটাকে আমরা ক্রুপ বলি, CROUP। সো ক্রুপের এই ধরনের পেশেন্ট আমরা অনেক পাই। আমি গত 1 বছর, গত জানুয়ারি থেকে পর্যন্ত প্রায় 15টা-16টা কেস পেয়েছি। এটা পাওয়া যায় এবং এদের প্রেজেন্টেশন হলো সাডেন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস এন্ড স্ট্রাইডার। তো এদের চিকিৎসার মধ্যে আমরা অ্যাড্রিনালিন দিয়ে নেবুলাইজেশন করি, ডেক্সামেথাসোন দিয়ে দেই, এন্ড উইদিন 24 hours দেয়ার ইজ ড্রামাটিক রেসপন্স, ভালো হয়ে যায় একদম। সো কেস 3, a 4-year-old child was admitted with sore throat, গলায় ব্যথা, হাই ফিভার, ড্রোলিং অর্থাৎ মুখ থেকে লালা পড়ছে, and difficult breathing.
ক্লিনিক্যাল এক্সামিনেশন রিভিল টক্সিক লুক, রিট্রাকশন, অ্যাগেন স্টেরয়েড। তাহলে আগেরটা ছিল লো গ্রেড ফিভার, এটা হলো হাই গ্রেড ফিভার। এটার কিন্তু অ্যাডিশনালি আছে ড্রোলিং আছে, গলায় ব্যথা আছে, অ্যান্ড ডিফিকাল্ট ব্রিদিং, ওটারও ছিল এটারও আছে। ক্লিনিক্যাল এক্সামিনেশন রিভিল টক্সিক লুক, retractions and stridor. Investigation showed neutrophilic leukocytosis. এই বাচ্চাটা যখন আমরা এক্সরে করলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এটা তার এয়ার কলাম, হ্যাঁ, এটা ভার্টিব্রাল কলাম, এখান থেকে এয়ারটা এই নিচের দিকে এয়ার প্যাসেজের মধ্যে চলে যাবে। কিন্তু এখানে যে অতন্ত্র প্রহরীর মতো যে আমাদের এপিগ্লটিসটা আছে, সেই এপিগ্লটিসটা কিন্তু এখানে একটু বেশ এক্সপ্যান্ডেড লাগছে, এক্সপ্যান্ডেড, বড়। এটাকে বলা হয় থাম সাইন। আমাদের আঙ্গুলে যে থাম যেটা আছে সেই থাম সাইনটা এরকম লাগে। সো থাম সাইন, this is the radiological feature of patient with acute epiglottitis. Acute epiglottitis is a huge serious problem, দারুণ একটা সিরিয়াস প্রবলেম। এবং মানে এই পেশেন্টগুলো কিন্তু হঠাৎ করে এই এয়ার এন্ট্রি বন্ধ হয়ে যায়। এটা বড় হয়ে যাওয়ার জন্য, ইনফ্লেমড হওয়ার জন্য এটা এই নাসোফ্যারিংস থেকে এয়ারটা আলটিমেটলি ট্রাকিয়ার মধ্যে যেতে বাধা দেয়। তো বাধা দিলে পরে পেশেন্ট সাডেনলি কোলাপস করে যায় এবং সায়ানোসিস হয়ে যায়, পেশেন্ট মারা যায়। তাহলে এই পেশেন্টের জন্য কিন্তু আমরা যে শর্ট থ্রোট আছে, তো এখানে আমরা গলা দেখার চেষ্টা করি, এর জন্য গলা দেখা কিন্তু নিষিদ্ধ, গলা দেখা নিষেধ। যদি আমাদের সত্যি সত্যি ডায়াগনোসিস জন্য দেখার প্রয়োজন পড়ে তাহলে আমাদের এই পেশেন্টটাকে আইসিইউতে নিয়ে, কারণ এটা যেহেতু হঠাৎ করে মারা মানে কি বলে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, সো ইন দ্যাট সিচুয়েশন আমাদের আইসিইউ, ভেন্টিলেটর এগুলো রেডি করে তারপর দেখতে হয়। সুতরাং এটা সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ইন দ্য মেইন অর্গানিজম, এবং এখানেও অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, সেপ্ট্রাইকজিন এন্ড আদার্স, বাট এটা কখনো কখনো এই পেশেন্টের ইয়ে করা লাগে, যদি এটাতে ইমপ্রুভ না করে লাইফ সেভিং এর জন্য ট্রাকিস্টমি করা লাগে। সুতরাং এটা অ্যাকিউট এপিগ্লটাইটিস, থাম সাইন। Number 4, a 4-year-old child presented with high fever, cough and respiratory distress last 4-5 days. High fever, cough and respiratory 4-5 days. Clinical examination revealed toxic child, first breathing. CBC, neutrophilic leukocytosis, blood cells, no growth, excess shows. You see that there is complete homogeneous opacity on the right side. একটা রাইট সাইডে একদম পুরা সাদা হয়ে গেছে, there is no demarcation from right dome of the diaphragm and adjacent lung tissue. এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে সাদার মাঝখানে এরিয়া যেগুলো আছে কালো কালো, this is air bronchogram. So air bronchogram is a classical sign of consolidation, pulmonary consolidation. আর এই যে সাদা যেগুলো আছে এগুলো সমস্ত জিনিস হলো এখানে লাংস সলিড হয়ে গেছে বিকজ অফ অ্যাকুমুলেশন অফ ইনফ্লামেটরি এক্সুডেটস। এবং এখানে স্ট্রাইকিং যে জিনিসটা হলো সমস্ত জায়গায় একটু সাদা হয়ে যাওয়া সত্ত্বেও দেয়ার ইজ নো শিফটিং অফ দ্য মেডিসিন, ট্রাকিয়া ইজ ইন দ্য নর্মাল পজিশন, নো শিফটিং। ইন অ্যাডিশন এখানেও একটা শ্যাডো আছে বাইল্যাটারাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো শিফটিং অফ দ্য মেডিসিন বাট দেয়ার ইজ হোমোজেনাস opacity and presence of air bronchogram. So it's a classical picture of lower pneumonia. So radio opacity, air bronchogram, nodal ventilation, Shillot sign. Shillot sign হলো এটা একটা ইন্টারেস্টিং জিনিস আমরা বলবো যে নরমালি আমাদের থোরাসিক ক্যাভিটির মধ্যে যত স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মাঝখানে একটা ডিমার্কেশন বোঝা যায়। কেমন? যে এখানে যে হার্টের মার্জিন, দিস ইজ লাং টিস্যু, সো দেয়ার ইজ এ ক্লিন ডিমার্কেশন। কিন্তু এখানে কিন্তু ক্লিন ডিমার্কেশন নাই, অর্থাৎ এখানে লাং টিস্যু যখন ইনফ্লামেটরি এক্সুডেট দিয়ে ভরে যায় তখন তার যে রেডিও ডেন্সিটি, সেই রেডিও ডেন্সিটি এবং কার্ডিয়াক মাসেল এবং তার ভিতরে যে ব্লাড আছে তার রেডিও ডেন্সিটির সাথে তফাৎ করা যায় না। তফাৎ যখনই করা যায় না তখন এই লস অফ বর্ডার্স হয়ে যায়। তো লস অফ বর্ডার্স যখন হয়ে যায় তখন তাকে বলে Shillot sign. তো এই Shillot sign ইজ অ্যানাদার কার্ডিনাল ফিচার্স অফ লোয়ার নিউমোনিয়া। এবং এখানে কিছু হয়তো ইফুশন থাকতে পারে, প্যারানিউমোনিয়া। সো অ্যাজ হোল দিস এ কেস অফ lower pneumonia with parapneumonic effusion. There is no clean cut margin between diaphragm, right dome of the diaphragm and adjacent lung tissue. Cardiac border এর সাথে তো করাই যাচ্ছে না,
So there is presence of siloxane, parapneumonia, no mediastinal shifting. So diagnosis is lobar pneumonia. এই বাচ্চাটা আমরা দেখি is having serious একটা বাচ্চা Rana, a 4-month-old boy, present with fever for last 6 days and respiratory distress. And you see that the child is so toxic এবং খুব খারাপ অবস্থা একদম পেটটা একটু ফুলে আসছে এর এক্সরে করে দেখা গেল যে in both the lung fields there are multiple passive opacities. So আগের এক্সরেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি ওটা ছিল একদম সলিড ইউনিফর্ম লেশন ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে so that was a case of lobar pneumonia. This is a case of lobular pneumonia. Small lobules গুলোকে যখন infiltrated হয়ে যায় with inflammation and inflammatory exudate that can give rise to this source of sorrow. So it's bilateral. তো আগের যে লেশনটা আমরা দিছিলাম দেখলাম যেটা এই সারোটা অ্যাকচুয়ালি হয় স্ট্রেপ্টোনিউমোনিয়া নিউমোকক্কাসের ক্লাসিক্যাল রেডিওলজিক্যাল পিকচার হলো এরকম এর বাইরে হতে পারে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি দ্যাট ক্যান অলসো গিভ রাইজ টু দিস সর্টস অফ আর পরে যেটা হলো যে সিক যে বাচ্চাটা এটা একদম স্টাফাইলোকক্কাস অরিয়াস একটা নেক্রোটিক লেশন এই ধরনের বাইল্যাটারাল লোবুলার নিউমোনিয়া হয়ে থাকে তাহলে আমরা এখানে কমন যে সমস্ত অর্গানিজম গুলো নিউমোনিয়া করে লাংস ইনফেকশন করে তার মধ্যে হলো তিনটা তার একটা হলো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি 2 নম্বর হলো স্ট্রেপ্টোনিউমোনিয়া 3 নম্বর হলো স্টাফাইলোকক্কাস অরিয়াস এই তিনটে হলো কমন এর বাইরে কিন্তু আরো অনেক টিপিক্যাল অ্যাটিপিক্যাল নানান রকম ব্যাকটেরিয়া আছে অ্যাটিপিক্যাল মাইক্রোঅর্গানিজম আছে ভাইরাস আছে তাদের প্রেজেন্টেশন অন্যরকম আমি পরে যদি সুযোগ হয় আমি দেখাবো ওকে Case number 6, a 12-year-old girl presented with high fever for 5 to 6 days, cough, chest pain for last 2 days. You see that the chest. এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট লাং ফিল্ডস এখানে প্রশ্নটা হলো যে এই এক্সরেটা কি নরমাল obviously it is not a normal x-ray কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইড যদিও নরমাল আছে এখানে লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম লেফট লাং ফিল্ডস এটা ঠিকই আছে কিন্তু রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো অপাসিটি এখানে শুধু অপাসিটি না এই অপাসিটির সাথে আমরা রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারছি না এন্ড দেয়ার ইজ সাম কালেকশন তো এটাকে বলা হয় নিউমোনিয়া উইথ প্যারানিউমোনিক ইফিউশন এটাও একটা এক্সরে so x-rays revealed showed right side pneumonia with parapneumonic emission treated with injection after 7 days and she improved so এখানে এটাও একটা small pneumonic consolidation A 6-year-old boy presented with high fever for 2 weeks, cough, chest pain, and respiratory distress. Blood count showed neutrophilic leukocytosis, and X-ray chest showed এটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা এটাও যদি আমরা বলি যে এটা কি নরমাল নো ইটস নট নরমাল বিকজ ইউ সি দেয়ার ইজ এ লেশন এখানে একটা জায়গা আছে এটা একটা বেশ স্ট্রেট হরাইজন্টাল লাইন এর উপরে পানি বাতাস আছে আর এখানে একটা রেডিও অপেসিটি এটা সাদা তার একটা উপরে মার্জিন আছে সুন্দর সো এটা হলো দিস ইজ এয়ার represented by blackish appearance and fluid represented by white appearance এবং দুটার ইন্টারফেসে একটা হরাইজন্টাল সো এটা হলো হাইড্রোনিউমোথোরাক্স on the left side of the lungs এবং সেখানে টিউব দেওয়া হয়েছে এবং এটার প্রভাবে you see that there is pushing of the mediastinum to the opposite side এই সাইডে mediastinum ছিল so it's a case of left sided hydropneumothorax it is again a complication of pneumonia and sometimes it can also happen in some other causes. This 4-month-old boy present with intense cough, breathing difficulty, nasal blockage, restlessness and inconsolable cry, feeding and sleeping difficulties and loss of social smile. এখানে আমরা দেখতে পাচ্ছি চেস্ট ইনড্রাইং আছে পেটটা বেশ বড় হয়ে গেছে বিকজ হতে পারে এটা বাতাস খেয়েছে তাও হতে পারে ঘন ঘন শ্বাস নেওয়ার জন্য কিন্তু ইন্টেন্স কাফ দিস ইজ দ্য প্রেজেন্টেশন বয়স হলো কত 4 মাস এর এক্সরে করে আমরা দেখতে পাচ্ছি এই এটার সাথে আমরা অলরেডি অনেকে সবাই পরিচিত মোরাললেস এখানে দেখা যাচ্ছে রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম হ্যাজ বিন পুশড ডাউন hyperinflation
You see the ribs on the back side are mainly horizontal. তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লাংস এর ভিতরে বেশ শ্যাডোটা কালো। So there is air trapping. So air trapping leading to pushing down of the diaphragm. Horizontal ribs representing hyperextension and hypertranslucency. দুটো মিলে এটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস। এটাও তাই, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস দুটো। তো আমরা যেটা আমরা প্রথম এক্সরেতে প্রথম স্লাইডে দেখেছিলাম যে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস ইজ দ্য কমনেস্ট লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ভাইরাল ইনফেকশন, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস দ্য মোস্ট কমন অর্গানিজম। এটা আমাদের কমন lower respiratory problems. Sometimes, despite supportive treatment, some of the patients may develop collapse of the lung, which usually improves by nebulization, hypertonic saline, and chest physio. এই এক্সরে দেখো। তো ওই বাচ্চাটার অনেক সময় দেখা যায় আগে ওরকম ছিল, হঠাৎ করে একদিন দেখা গেল যে এরকম একটা শ্যাডো ডেভেলপ করছে। তো এই শ্যাডো দেখলে আমরা সাধারণত নিউমোনিক কনসালটেশন চিন্তা করি, বাট এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, এই শ্যাডোর নিচের দিকে একটা স্ট্রেট লাইন আছে, তাই না? এই স্ট্রেট লাইনটা অ্যাকচুয়ালি ইজ আ কোলাপস লাং। তাহলে আমরা যদি প্যাথোজেনেসিস যদি আমরা ব্রঙ্কিওলাইটিসের আলোচনা করি, তাহলে কি হয় যে ব্রঙ্কিওলাইটিসের ব্রঙ্কিওলস গুলো ইনফ্লামেশনের জন্য ন্যারো হয়ে যায়, এবং যদি কমপ্লিট ন্যারো হয়ে যায় তাহলে সেখানে এয়ার যেটা ডিস্টালি থাকে, ন্যারো পোর্শনের ডিস্টালি যে এয়ার থাকে সেটা যখন কোলাপস মানে অ্যাবজর্ব হয়ে যায় এয়ারটা, তখন ওই লাংটা কোলাপস হয়ে যায়। এবং কোলাপস যখনই হয়ে যায় তখন দ্যাট কোলাপস lung can give rise to these sorts of sharp margin. So it's a collapse lung, and collapse হয়েছে কি জন্যে? By some inflammatory exudates, তারপর মিউকাস ইত্যাদির জন্য। তো এখন এটা চিকিৎসা আমরা এরকম একটা শ্যাডো দেখলে লাভ দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আসলে অ্যান্টিবায়োটিক দিয়ে তো এখানে কোনো লাভ নেই, বিকজ ইটস এ কোলাপস লাং। এই কোলাপস লাং এর জন্য কি করতে? এটা চেস্ট ফিজিওথেরাপি দিতে হয়, এবং হাইপারটনিক স্যালাইন দিয়ে নেবুলাইজেশন করলে পরে ওই টেনাসিয়াস যে মিউকাস যেটা এয়ারওয়ের ভিতরে থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। সো whenever there is clearing of the bronchioles as well as chest physiotherapy within 48 to 36 hours, এই লাংটা আবার ওপেন হয়ে যায়, তখন পেশেন্ট আবার যাত্রা হয়ে যায়। সো the treatment of this situation is chest physiotherapy and hypertonic saline nebulization, nothing antibiotic. এবার একটা কেস বলি, এটা আল হাসান 4 months of age। এই বাচ্চাটা চিটাগাং থেকে আমার কাছে এসেছিল। প্রেজেন্টেশন ছিল রিকারেন্ট অ্যাটাকস অফ নিউমোনিয়া সিন্স 12 days of age। যখন তার বয়স 12 দিন তখন থেকে তার বারে বারে নিউমোনিয়া হয়। হি রিকোয়ার্ড রিপিটেড হসপিটালাইজেশন অ্যান্ড ট্রিটমেন্ট, রিকারেন্ট অ্যাটাকস অফ ভমিটিং, এই কতগুলো প্রবলেম নিয়ে সে আমাদের কাছে আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিকারেন্ট অ্যাটাকস অফ নিউমোনিয়া, এবং যার জন্য বারে বারে হসপিটাল লাগছে, এবং একই সাথে বাচ্চাটার বমি হতো। তখন এই বাচ্চাটা তখন তার যে বিভিন্ন সময় হসপিটালে ভর্তি করেছে এবং তার যে নিউমোনিয়া যে তার এভিডেন্স গুলো এরকম। প্রথমটা হয়েছিল যখন তার 1.5 মাস বয়স, 1.5 মাস, তখন তার এক্সরে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ শ্যাডো নিউমোনিয়া, এখানে কিছু শ্যাডো আছে। সো হয়ে গেল, তাহলে দুটো শ্যাডো দুই সাইডে হলো। যখন তার বয়স হলো 2 মাস, তখন দেখা গেল এই একটা শ্যাডো, এখানে শ্যাডো, এখানে শ্যাডো। সো ইটস এ ডকুমেন্ট নিউমোনিয়া। সো সেকেন্ড অ্যাটাক অফ নিউমোনিয়া, থার্ড অ্যাটাক অফ নিউমোনিয়া, অ্যান্ড 4th month যখন আমাদের হাসপাতালে আসলো, উই এগেন ডিড দ্য চেস্ট এক্স-রে এন্ড হি ফাউন্ড দ্যাট দেয়ার ইজ একটা বেশ 4 মাস বয়সের একটা বাচ্চার জন্য বড় একটা পোর্শন অফ দ্য লাংস ইজ occupied with inflammation, এবং এখানে দেয়ার ইজ ভেরি আনক্লিয়ার demarcation between lung tissue and right heart borders নাই, বোঝা যায় না। তো এই যে রিকারেন্ট নিউমোনিয়া, ডিফারেন্ট টাইপস অফ দিস। তো এখন কেন রিকারেন্ট নিউমোনিয়া হতে পারে? একটা বাচ্চা যখন বারে বারে রিকারেন্ট নিউমোনিয়া হয়, তখন আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে সামথিং ইজ রং, whether the patient has been suffering from immune deficiency disorders, অথবা লাংসের এখানে কোনো কনজেন্টাল ম্যালফর্মেশন আছে যেখানে বারবার ইনফ্লামেশন হচ্ছে, অথবা এমন কিছু আছে যেটা এয়ারওয়েকে ব্লক করে দিয়েছে। এইরকম অনেক কিছু মনে হয়। অনেক সময় ফরেন বডি থাকে, অনেক সময় ভিসিড সেক্রেশন থাকে, অনেক সময় অ্যাসপিরেশন থাকে, নানান রকম রিয়েকশন। তো এখান থেকে আমরা তেমন কিছু বুঝতে পারছি না কি কারণটা। তবে একটা এই কথা আমরা বুঝতে পেরেছি যে দেয়ার আর এভিডেন্স অফ
there are evidences of pneumonia at different types in the lung and respiratory radiology. তখন আমরা করলাম, on examination we see that the child was ill looking and is not getting well, এবং তার ওয়েটটাও বাড়ছে না, but there is no signs the respiration মানে oxygen saturation was good, fast breathing was there, chest indwelling was there, and found crepitations on right upper chest. তারপরে আমরা যে কাজটা করলাম, আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে এগুলো রাখলাম, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, কনজেনিটাল অ্যাডেনোমাইলিস, এটা ইত্যাদি। তখন আমরা ইনভেস্টিগেশনটা করলাম, হিমোগ্লোবিনটা কম, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া এবং অন্যান্য ইলেক্ট্রোলাইট, এটা ওটা সবই করলাম আর কি। তারপরে আমরা contrast tests of the upper GI tract and esophagus in Trendelenburg position. Trendelenburg position মানে আপসাইড ডাউন, মাথাটা নিচের দিকে দিয়ে আমরা এক্সরে করলাম, করার পরে দেখা গেল এই। তো এখানে কি দেখতে পাচ্ছি যে একটা কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, খাইয়ে দেওয়া হলো বাচ্চাটাকে, এবং সেটা স্টোমাকে গেল, তখন একটা স্ন্যাপ নেওয়া হলো, এবং সাথে সাথে যখন বাচ্চাটাকে আপসাইড ডাউন করে দেওয়া হলো তখন দেখা গেল ওই স্টোমাক থেকে some of the dyes re-entered into the esophagus, the reflux holo. So this is a classical picture of gastroesophageal reflux disease. এখানে normally esophagus এবং স্টোমাকের এখানে একটা যে ভালভ মতো থাকে, এই সমস্ত পেশেন্টের এইটা থাকে না। না থাকার জন্য বাচ্চাকে যখন লিকুইড অথবা মিল্ক খাইয়ে শুয়ে দেওয়া হয়, তখন এইখান থেকে দুধগুলো আবার গড়ায় এই এসোফ্যাগাস দিয়ে মুখের মধ্যে আসে, and whenever it is in the mouth, তখন বাচ্চার এটা রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যায়, এবং বারে বারে নিউমোনিয়া হয়। সো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ইজ এ কমন প্রেভালেন্ট বাট নেগলেক্টেড ইস্যু। অনেকে আমরা এটাকে কনসিডার অনেক সময় করি না, এবং তার জন্য প্রয়োজনীয় যে অ্যাডভাইস এবং কিভাবে তাকে করতে হবে সেটা নার্সিং আমরা করি না। তো এটা হলো জিআরডি বলে সংক্ষেপে, এবং এটার জন্য আমাদের সবসময় বাচ্চাদেরকে হেড আপ করে রাখতে হয়, সবসময় সময় ওদের ওইভাবেই প্ল্যান করতে হয় যাতে করে মাথাটা সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ইন কম্পারিজন টু দ্য বেডের সাথে যদি এরকম থাকে। তো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ইজ অ্যান ইম্পর্টেন্ট কজ অফ রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রিকারেন্ট কথাটা হলো বারে বারে। রিকারেন্ট কাকে বলে? যদি দেখা যায় কোনো বাচ্চার নিউমোনিয়া হচ্ছে 2 or more than 2 অর্থাৎ 3 টাইমস যদি 1 বছরের মধ্যে হয়, অথবা দুই মানে 6 মাসের মধ্যে যদি 2 বার হয়, তখন তাকে আমরা রিকারেন্ট নিউমোনিয়া বলতে পারি। তো রিকারেন্ট নিউমোনিয়ার একটা ইম্পর্টেন্ট কারণ হলো এটা। আদার কজেস অফ রিকারেন্ট নিউমোনিয়া, ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স, তারপর আমরা বলছি কনজেনিটাল লাং ম্যালফরমেশনস, সিস্টিক ফাইব্রোসিস, ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স লাইক দিস। This is case number 10. This child visited me last week with cough and occasional respiratory distress for last 1 month. এ খুলনা থেকে আসছে এই বাচ্চাটা, 13 মাস বয়স। Since birth he had no other respiratory complaints. এই বাবা মা এমনি নিয়ে আসছে, কাশি হয়, হ্যাঁ, occasional respiratory distress হয়, কিন্তু এর বাইরে আর তেমন কোনো respiratory complaint নাই। আমি তখন ওর পরীক্ষা করলাম একটা, I found what is this? That the whole gut is on the left side of the lungs. What is that called? It is called diaphragmatic hernia. পেটের মধ্যে সমস্ত নাড়িটা এই ডায়াফ্রামের ভিতর দিয়ে পিয়ার্স করে লাংসের লেফট সাইডে চলে আসছে, আসার পরে পুশড দ্য হার্ট এবং মেডিস্টাম ট্রাকিয়াটাকে পুশ করে দিয়েছে। So this is a case of diaphragmatic hernia. It is another cause of respiratory distress. Diaphragmatic hernia যে সমস্ত বাচ্চারা আসে আমাদের কাছে, তারা জন্মের সময় থেকে কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে থাকতে পারে। কিছু কিছু সময় দেখা যায় অনেক ক্ষেত্রে, যদিও সেটা খুব রেয়ার, তার লেট প্রেজেন্টেশন হয় অথবা রিকারেন্ট কাফ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। সো এটা ডায়াফ্রাগমাটিক হার্নিয়া এবং লেফট হেমিথেরাস বাউল লুপস, এবং এটা তখন আমরা কন্ট্রাস্ট এক্সরে করে দেখি যে বিশাল একটা অংশ নাড়ির, ওর নাড়ি পেটের মধ্যে নাই তো কিছু, সবই লাংসের মধ্যে চলে গেছে। এতটা নাড়ি চলে গেছে লাংসের মধ্যে, despite that the patient has no respiratory distress.
মানে খুব সিগনিফিক্যান্ট রেসপিরেটরি স্টোন, এবং এটা ডায়াগনোসিস হলো 1 বছর বয়সে এসে। তো এবং আলটিমেটলি দি চাইল্ড আন্ডারওয়েন্ট অপারেশন এবং নাও দি চাইল্ড ইজ ফাইন। The whole of the gut is on the left side. This is a Master Fardin, বয়স হলো 19 মাস। He again presented the recurrent episodes of fever, cough and respiratory. আমি এখন রিকারেন্ট কফ এগুলো এটিওলজি কিছু বলছি আর কি। Respiratory distress since early infancy. He consulted and treated, but no improvement, and rather required consulted without improvement. Respiratory rate was 48, chest retraction present. Then X-ray chest, PA and lateral view. এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা, ভালো করে একটু খেয়াল করে, এখানে হলো দিস ইজ দ্য হার্ট শ্যাডো। এই জায়গাটায় একটা এসে কি যেন, হ্যাঁ, এখানে একটা জিনিস একটু রেডিও লুসেন্ট একটা এরিয়া, এবং এখানে হঠাৎ করে কোথা থেকে রেডিও লুসেন্ট এরিয়া। এইটা দেখে আমি প্রথমে বুঝতে পারিনি। তো তারপরে ল্যাটারাল ভিউ করে ফেললাম। ল্যাটারাল ভিউ করে দেখি যে এটা দিস ইজ দ্য রেট্রোকার্ডিয়াক এরিয়া, দিস ইজ দ্য কার্ডিয়াক এরিয়া, এবং রেট্রোকার্ডিয়াক এরিয়ার সামনে এটা আবার একটা বাউল লুপের মতো একটা রেডিওলুসেন্ট এরিয়া আছে। বিহাইন্ড দিস স্টার্নাম এবং হার্ট এর মাঝখানে এখানে এরকম একটা রেডিওলুসেন্ট এরিয়া থাকার কথা নয়। এটা দেখে আমাদের খুব সন্দেহ হলো। তাহলে আমরা নর্মালি আমরা দেখেছি যে এখানে রেট্রোস্টার্নাল এরিয়া এইখানে একটা জায়গা থাকে, বাট এইরকম নিচের দিকে কিন্তু থাকে না। আমরা এর আগে হয়তো কোনো রেডিওলজি ক্লাসে আমি দেখিয়েছি যে এটাকে অ্যান্টিরিয়র মেডিস্টিনাম, যেখানে কালো একটা লাংস থাকে, আর দিস ইজ দ্য পোস্টেরিয়র মেডিস্টিনাম রেট্রোকার্ডিয়াক এরিয়া। কিন্তু লোয়ার এন্ড অফ দি মানে এন্ড অফ দি অ্যান্টিরিয়র চেস্ট বিটুইন দি হার্ট শ্যাডো অ্যাজ ওয়েল অ্যাজ চেস্ট ওয়াল, এইরকম রেডিওলুসেন্ট এরিয়া দেখে আমরা একটু অবাক হলাম। তখন আমরা এটাকে ডায়াগনোসিস করার জন্য রেডিওলজিস্টের কাছে পাঠালাম। তার সাথে কথা বলার পরে উনি বললেন যে এটা কন্ট্রাস্ট এনেমা করেন, এন্ড দিস ইজ এ কন্ট্রাস্ট এনেমা। মানে পায়খানা রাস্তা দিয়ে ডাই দিয়ে দেখা গেল যে লার্জ যে গাট একটা লাংস বিরাট পোর্শন ইজ উইদিন দ্য চেস্ট। সো এটি থেকে আগেরটা ছিল ডায়াফ্রামেটিক হার্নিয়া, এটাও ডায়াফ্রামেটিক হার্নিয়া। তো সেইটা কেমন ডায়াফ্রামেটিক হার্নিয়া? আগেরটা ছিল এক ধরনের ডায়াফ্রামেটিক হার্নিয়া, এটা আমরা একটু পরে বলবো, আর পরেরটা হলো আরেকটা ধরনের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডায়াফ্রামেটিক হার্নিয়াতে গাটটা সামনের দিক থেকে গেছে আর ওইটাকে পিছনের দিক থেকে গেছে, এই যে, এবং এখানে কন্ট্রাস্ট করেছি দেখেন সব চলে গেছে। তো ডায়াগনোসিস ইজ ডায়াফ্রামেটিক এন্ড মরগ্যাগনি হার্নিয়া, এই যে, এবং আমরা যখন সিটি স্ক্যান করি, সো দিস ইজ দ্য গাট। এই জিনিসগুলো কিন্তু থাকে, অনেক সময় আমরা মিস করি অথবা ইয়ে করে। সো ডায়াফ্রামেটিক হার্নিয়া এইটাকে বলা হয় ফোরামেন অফ মরগ্যাগনি। এটা আমরা অ্যানাটমিতে পড়ে এসেছি। দিস ইজ ফোরামেন অফ বগডালেক, যেটা আমরা প্রথম যে এই একটু পানি দাও তোমার, প্রথমে এইটা যে এক্সরেটা দেখালাম লেফট সাইড অফ দ্য লাংস হেমিথ্রাক্স, সেখানে দেখা গেল এটা হলো ফোরামেন অফ বগডালেক, পিছনের দিক থেকে আসে। আর দিস ইজ দ্য ফোরামেন অফ মরগ্যাগনি, এটার সামনে দিচ্ছে। সো দেয়ার আর টু টাইপস অফ ডায়াফ্রামেটিক হার্নিয়া। তার একটা হলো এটা হলো কমন পাই, মরগ্যাগনি আমরা সাধারণত কমন পাই না। এবং এই বাচ্চাটা রেয়ার কনজেনিটাল ডায়াফ্রামেটিক অ্যান্টিরিয়র স্মল 90% রাইট সাইড হতে পারে, এবং রিকারেন্ট নিউমোনিয়া ইজ দ্য কমন কমপ্লিকেশন, এটা নিয়ে আমাদের কাছে আসে। তো তাহলে এটাও একটা রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটা কারণ। দিস কেস নাম্বার 12. So this child was admitted with recurrent respiratory distress and fever since early infancy. Along with that, there is interrupted feeding, excessive sweating, and on examination, we found that there is a pansystolic murmur along the left sternal border. তাহলে এটাও কিন্তু রেসপিরেটরি রিকারেন্ট নিউমোনিয়ার একটা কারণ। এখানে আমরা এক্সরে করে দেখা গেল দিস বিগ হার্ট উইথ প্রমিনেন্ট ভাস্কুলার মার্কিংস, হ্যাঁ, প্রমিনেন্ট ভাস্কুলার মার্কিংস, এবং এখানে ছোট ছোট শ্যাডো দেখা যায়। দিস আর দ্য ইনফেকশনস, যখন অনেক সময় পালমোনারি ইডিমাও হয়ে যায়। সো ইটস আ কেস অফ 6 মাসের এই বাচ্চাটা মুন্নিয়ের নাম, কেস অফ লার্জ বিএসটি।
এবং large VST gave rise to cardiomegaly, cardiac shillot is enlarged with prominent vascular markers indicating that there is pulmonary hypertension. And whenever there is pulmonary hypertension, it leads to pulmonary edema. এবং এই pulmonary edema এখানে পানি আস্তে আস্তে জমছে লাং অ্যালভিওলাসের মধ্যে। তো আলটিমেটলি এই পেশেন্ট প্রেজেন্টেড উইথ, যেহেতু এখানে পালমোনারি ইডিমা মানে কি লাংসটা ভিজা ভিজা থাকে এবং এখানে এই ভিজা ভিজা এনভায়রনমেন্টে লাংসে কিন্তু অনেক রকম ইনফেকশন বারে বারে হতে পারে। সো দি পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্টস এ রিকারেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস। ছোটবেলার থেকেই হয় এবং এই বাচ্চাটার বয়স হলো 6 মাস। এই 6 মাসের মধ্যে সে অনেকবার চলে এসছে এবং এই লেফট আমরা যদি বিএসডি পড়ি তাহলে আমরা দেখতে পারবো যে বিএসডির একটা কনসিকুয়েন্স হলো লাংসে পালমোনারি প্লেথোরা, অর্থাৎ লাংসে অনেক ব্লাড যায়, লাংসের ভিতরে অনেক ব্লাড চলে যায়। তো ব্লাড যাওয়ার জন্য এই ব্লাডের প্রভাবে there is pulmonary hypertension, and whenever hydrostatic pressure in the pulmonary vein is increased, it is just come out some of the fluid. কোথায় বেরিয়ে আসে? ব্লাড ভেসেলে বাইরে চলে আসে in the pulmonary interstitium. So whenever the fluid is in the pulmonary interstitium, it is called pulmonary edema. And pulmonary edema হলে লাংসের যে আসল কাজ যেটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ থ্রু রেসপিরেটরি মেমব্রেন, এটা হতে পারে না। পেশেন্ট মানে ফেসে সিরিয়াস রেসপিরেটরি ডিফিকাল্টিস এবং এটার জন্য বাচ্চাদের হয় এবং ইনফেকশন হয়। Again, the child, you see that again আরেকটা বাচ্চা কেস নাম্বার 13, he presented the recurrent attacks of respiratory distress since early infancy, interrupted feeding, excessive sweating, and failing to thrive. Clinical examination, we found there is machinery murmur below the left clavicle. এবং you see, this is again a case of cardiomegaly. একদম এটাও কিন্তু আগে ছিল বিএসডিটা ছিল ইন্ট্রাকার্ডিয়াক শান্ট, ইন্ট্রাকার্ডিয়াক লেফট রাইট শান্ট, অ্যান্ড এটা হলো যেহেতু আমরা মেশিনারি মারমার পারছি বিলো দি লেফট ক্লাভিকল, সো ইটস এ কেস অফ পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। So patent ductus arteriosus, the lesion is not within the heart but outside the heart. So extracardiac left-right shunt between aorta and pulmonary trunk. So because of high pressure from aorta, blood is rushed to the pulmonary trunk, and ultimately whole lung fields are loaded with blood, giving rise to pulmonary hypertension, pulmonary edema, and everything. So it is another case of recurrent attacks of pneumonia. So recurrent attacks of pneumonia আমরা যে কেসগুলো আলোচনা করেছি তার কিছু আছে pulmonary origin, কিছু আছে cardiac origin. This is case of Sakib, who presented with recurrent attacks of fever, cough, and breathlessness since his 4 months of age. 4 মাস বয়স থেকে আমাদের কাছে আসছে 9 বছর বয়সে। Though improved partially with antibiotics, but he was never normal. He had history of several attacks of diarrhea and ear infections. তারপরে আমরা এই পেশেন্টের এক্সরে করলাম। এক্সরেতে আমরা যে দেখলি এই যে ছোট ছোট শ্যাডো, হ্যাঁ, এটা হলো হানিকম্বিং অ্যাপিয়ারেন্স। হানিকম্বিং অ্যাপিয়ারেন্স ইজ দ্য রেডিওলজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ব্রঙ্কিয়েক্টাসিস। তো এই যে ব্রঙ্কিয়েক্টাসিস এ পাশেও আছে, এ পাশেও আছে। তো বাইল্যাটারাল ব্রঙ্কিয়েক্টাসিস, হানিকম্বিং ইন বোথ দ্য লাং ফিল্ডস। কার্ডিয়াক শ্যাডোটা ওইভাবে নেই, দেয়ার ইজ পুশিং অ্যারাউন্ড দ্য ডায়াফ্রাম, হাইপারইনফ্লেশন ইজ দেয়ার, বাট দেয়ার ইজ ডেস্ট্রয়েড লাং, লাংটা ডেস্ট্রয়েড হয়ে গেছে। আমরা তখন আর পরীক্ষা করে দেখলাম সোয়েট ক্লোরাইড টেস্ট ওয়াজ 212 মিলিমোলস পার লিটার, এবং ফাইনালি ওর যে সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যানের মধ্যে এই যে দেখো এটাকে বলে সিগনেটিং র্যাপের, সিগনেট রিং। এই যে আংটি পরি, আংটির একটা অংশ যেটার ভিতরে আমরা আঙ্গুলের ভিতর দেই, সেটা হলো এই অংশটা। ইট ইজ এ ডাইলেটেড ব্রঙ্কাস। নর্মালি একটা ব্রঙ্কাসের সাথে একটা করে ব্লাড ভেসেল থাকে। তো ব্লাড ভেসেলের সাইজটা নর্মালি ব্রঙ্কাসের থেকে বড় থাকে, এনকর্স থাকে। বাট whenever there is bronchiectasis, ectasis মানে উইকনেস। কিসের? ব্রঙ্কিয়েক্টাসিস, ব্রঙ্কাসের উইকনেস হয়, অর্থাৎ এয়ারের উইকনেস থাকার জন্য এই কালো শ্যাডোটা বড় হয়ে যায় দেন দি হোয়াইট শ্যাডো। এই হোয়াইট শ্যাডোটা মানে হলো ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলটার মধ্যে ব্লাড থাকার জন্য এটা রেডিওলজিক্যালি ওপেক হয়ে আছে, রেডিও ওপেক, and this is radiolucent because of presence of air. So this is the bronchus, dilated bronchus in comparison to blood vessel. Normally blood vessel is larger than the airway, কিন্তু এখানে রিভার্স হয়ে গেছে। এই রিভার্সটাকে বলে সিগনেট রিং, and this is one of the earliest classical sign of bronchiectasis.
তাহলে এই যে ব্রঙ্কিয়াকটিসিস হলো, এখানে এখানে ইয়ে থাকলো, হানিকম্বিং থাকলো, এখানে সিগনেটিং অ্যাপিয়ারেন্স থাকলো, এর আরো অনেক রকম ফিচার্স থাকে, সিগনেটিং থাকে, ট্রাম লাইন ইয়ে থাকে, এবং তার সাথে এই যে ব্রঙ্কিয়াকটিসিস, বাইলেটারাল ব্রঙ্কিয়াকটিসিসের কারণ পেলাম কি, সোয়েট ক্লোরাইড টেস্ট ওয়াজ ভেরি হাই। নরমালি whenever it exceeds 60 millimole per liter, এটাকে বলে আমরা হাই। সো elevated sweat chloride test, signatic appearance, honeycombing in both sides, তারপরে হলো recurrent attacks of fever and cough since 4 months of age, এবং several attacks of diarrhea and ear infection. So it's a classical presentation of a child suffering from cystic fibrosis, though rare. এবং আমাদের যে একটা গ্রুপ আছে, প্রফেসর লুৎফুল কবির ভাইয়ের নেতৃত্বে আমরা একসাথে কাজ করি, তো সেখানে আমরা দেখা হচ্ছে এ পর্যন্ত আমাদের প্রায় বাংলাদেশে 2001 সালের থেকে 2003 সালের থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 135-6 cases has been identified with cystic fibrosis. So it is already in the press. It will be published very soon. Okay. This is a case. তোমরা কি টায়ার্ড হয়ে গেছো? হ্যালো স্যার। আসসালামু আলাইকুম স্যার। না স্যার, বন্ধ করি? না না স্যার, কন্টিনিউ করেন। কন্টিনিউ করি না? আচ্ছা, দেখি কতক্ষণ পারো আর কি। আচ্ছা স্যার। Okay. So Saqib, case number 15, a 4-year-old boy came from Daudkandi. He again came to me with the recurrent episodes of fever, cough, persistent and productive purulent cough, respiratory distress, 6 months. এই হিস্ট্রি নিয়ে দাউদকান্দি থেকে এই বাচ্চাটা বারডেমে আমার কাছে চলে এসেছিল বছর 2 আগে। তখন আমরা ওর একটা এক্সরে করলাম, দেখা গেল যে এক্সরেতে এখানে একটা শ্যাডো আছে। তো এই শ্যাডো দেখে আমরা ওকে নিউমোনিয়া ডায়াগনোস করে ফেললাম, এবং ওর সাথে সাথে একটা ল্যাটারাল ভিউ করে ফেললাম। সেখানে দেখালাম যে রেট্রোকার্ডিয়াক এরিয়াতে এই জায়গায় একটা শ্যাডো আছে। তো এই শ্যাডো দুটা তোমার নিউমোনিয়ার শ্যাডো। So inhomogeneous opacity in posterior basal segment of lower limb of the right lung এর lateral view তে এই শ্যাডোটা আসলো। So it's a case of pneumonia. কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ও আমাদের কাছে আসছে কিন্তু রিকারেন্ট অ্যাটাকস নিয়ে, বারে বারে সেই ছোটবেলার থেকে অনেকবার তার হয়েছে। তখন আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে 7 দিন পরে আবার তার একটা এক্সরে করে ফেললাম। এক্সরে করে দেখা গেল যে তার শ্যাডোটা পারসিস্ট করছে। তার 15 দিন পরে আবার দেখা গেল যে আবার একটা এক্সরে করলাম, দেখা গেল যে ওটা ইমপ্রুভ তো করেই নাই, বরং এখানে বেশ কিছু কিছু এরকম সিস্টিক লেশন চলে এসছে। সো দেয়ার ইজ লাং ডিস্ট্রাকশন। এই লাং ডিস্ট্রাকশনটা দেখে তখন তো মনটা খুবই খারাপ হয়ে গেল, বিষয়টা কি? তখন আমরা চিন্তা করলাম একটা সিটি স্ক্যান করা যায়। এন্ড ইউ সি মাল্টিপল সেকুলার ব্রঙ্কিয়াল ডাইলেটেশনস ফর্মিং ক্লাস্টার্স অফ honeycombing appearance, ring shadows. এই পোস্টিয়ার লোব অফ দ্য রাইট লাং ফিলস এখানে। এইটা দেখে এত ব্রঙ্কিয়াকটিসিস, তখন আমি এই পেশেন্টটাকে আমাদের চেস্ট সার্জারিতে ঢাকা মেডিকেল কলেজে পাঠাইলাম। যে এটা তো কারণ হলো, এটা যদি আমরা রেখে দেই, বিকজ দিস পোর্শন অফ লাং ইজ নন ফাংশনাল, এখানে এটা তো আর গ্যাসিয়াস কনসেপ্টে হেল্প করবে না, বরং এইটা একটা পকেট হবে ফর ইনফেকশন। সো ইট ইজ বেটার টু রিমুভ দিস এরিয়া। তো সেই রিমুভ করার জন্য আমরা ডিএমসিতে পাঠালাম। ডিএমসিতে যখন পাঠালাম তখন দেখা গেল যে এটা ইয়ে করার পরে তখন আমাকে ওটির থেকে সার্জন আমাকে ফোন করছে, স্যার একটা খবর আছে। আমি কি হয়েছে? আমি তো মনে করছি যে পেশেন্টের মারা টারা গেল কিনা। তো দেখা গেল যে লোবেক্টমি করছে, এখানে রাইট লোবেক্টমি করছে, এবং এই লোবেক্টমি করে টিস্যুর মধ্যে দেখা গেল একটা প্লাস্টিক বল। এই প্লাস্টিক বলটা কিন্তু এই রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়, এবং এটা পানির মধ্যে দিলে নাকি বড় হয়ে যায়, এরকম কি যেন একটা বল। তো এই বলটা কোনো এক ফাঁকে ও ইনহেল করছে সেই ছোটবেলার থেকে, এবং লাংসের মধ্যে আছে, এবং এই পথ বন্ধ করছে, সেখানে বন্ধ করছে, ইনফেকশন হচ্ছে, বন্ধ করছে, ইনফেকশন হচ্ছে, ইনফেকশন হতে হতে আলটিমেটলি এই লাং ডিস্ট্রাকশন হয়ে গেছে। সো এই লাং ডিস্ট্রাকশন হচ্ছে, এখানে বারে বারে পকেটে ইনফেকশন হচ্ছে, বাচ্চা বারে বারে রিকারেন্ট নিউমোনিয়া সাফার করছে। তাহলে এটা ডায়াগনোস্টিক কি হলো? সো এটা ডায়াগনোস্টিক হলো ব্রঙ্কিয়াকটিস ফ্রম নেগলেক্টেড ফরেন বডি ইন দ্য লাংস। বাবা মাও কেউ জানে না, ও জানে না, কেউ জানে না, এবং আমাদের এটা কিন্তু এক্সরেতে আসবে না, সিটি স্ক্যানেও আসা খুবই ডিফিকাল্ট। তো সুতরাং এটা আমাদেরকে অপারেশন করে বের করতে হবে। আলটিমেটলি এই পেশেন্টটা সার্ভাইভ করে গেছে, এখন সে ভালো আছে, ফলো আপে আসে মাঝে মাঝে।
সো ইটস এ কেস অফ ফরেন বডি। তো এই একটা ছেলে, এটা আব্দুর রহমান ফ্রম বরিশাল, এটাও আসছে গত বছর জানুয়ারির দিকে আসছে। এ কিন্তু ডাউন সিনড্রোমের একটা বাচ্চা। সো ডাউন সিনড্রোমের বাচ্চাদের কিন্তু অ্যাটিটিউড বলো, তাদের মেন্টাল ফ্যাকাল্টি, এগুলো ওয়েল ডেভেলপ থাকে না। তো এরও একটা সমস্যা ছিল ডাউন সিনড্রোম। তো আমরা ডাউন সিনড্রোম কিন্তু একটা ইমিউন ডেফিসিয়েন্ট স্টেট, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা খুবই কম থাকে, এবং এদের একই সাথে কার্ডিয়াক প্রবলেমস, ম্যালফরমেশন, নানান কিছু থাকে। তো হি হ্যাজ অলসো বিন সাফারিং ফ্রম fever and persistent cough for 2 to 3 months. He was treated with antibiotics, bronchodilators, Montelukast, etc., but no improvement. He admitted in Bardem for further evaluation. Physical examination আমরা দেখলাম ডাউন সিনড্রোম মানে মাইল্ড, সাইনোসিস নাই, রেসপিরেটরি রেট 35, রিট্রাকশন নাই, চেস্ট, হার্ট ওকে, হার্টটাও ভালো আছে। তারপর আমরা এক্সরে করলাম। এক্সরেতে আমরা দেখি যে তার এই রাইট লোয়ার পোর্শনে একটা শ্যাডো আছে, এবং এখানে শিলট সাইন কিন্তু অ্যাবসেন্ট। এখানে শ্যাডোর সাথে এখানে লাং টিস্যু যেটা আছে, সেই লাং টিস্যুর সাথে রাইট বর্ডার অফ দ্য হার্টকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। ইভেন দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম, সেখানেও কিন্তু এটা ক্লিয়ার করছে। সো আমরা একটু আগেই বলেছিলাম, when the intrathoracic structures cannot be segregated one from the other, তখন আমরা বলি যে শিলট সাইন, লস অফ ডিমার্কেশন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এর মাঝখানে মাঝখানে ছোট 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 কেমন যেন একটা, হ্যাঁ, তো এয়ার ব্রঙ্কোগ্রামও না, আবার একটা ইনকনসিস্টেন্ট শ্যাডো আমরা তখন। আর এই যে একটা মার্জিনটা খেয়াল করো, এই মার্জিনটা কিন্তু স্ট্রেট একটা মার্জিন। তো এই মার্জিন থেকে আমার কাছে একটু কোলাপসও লাগলো। তো দেখা যাক কি দাঁড়ায়। রেডিও অপাসিটিস with air bronchogram in the right lower zone obscuring the right heart border and right cardiophrenic angles, এখানে বোঝা যাচ্ছে না। রেডিও অপাসিটি বাউন্ডেড অ্যাবোভ বাই শার্প মার্জিন, এই যে শার্প মার্জিন, এই শার্প মার্জিনটা কিন্তু অলওয়েজ, আমরা একটু আগে ব্রঙ্কিওলাইটিসে যখন আলোক করছিলাম তখনও আমরা দেখলাম যে শার্প মার্জিন আছে, এবং আমরা বলছিলাম এটা কোলাপস একটা কারণ। এখানেও শার্প মার্জিন, তাহলে কি এখানে কোলাপস? এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন মনে মনে জাগলো। দেন উই ওয়েন্ট ফর সিটি স্ক্যান। এই সিটি স্ক্যান করার পরে আমরা দেখলাম ইয়েস, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসের এখানে এসে একটা কিছু আটকাই আছে, এই যে সাদাটা। এই তো এটা তখন আমরা ওই যে ব্রঙ্কোস্কোপি করে বের করার পরে দেখা গেল যে এই ছেলেটা যেহেতু একটা মানসিক সমস্যা ছিল, ও দেয়াল থেকে সব সময় এই প্লাস্টার এটা ওটা খুঁজে খুঁজে খাইতো প্লাস্টার, এবং এই ওয়াল প্লাস্টার সে খাওয়ার পরে কিছুটা নাড়ির মধ্যে গেছে, কোনো এক ফাঁকে তার সাম অফ দ্য পোর্শনস লাংস এর মধ্যে চলে গেছে। সো ইটস এগেইন এ ফরেন বডি, এবং ফরেন বডি থাকার জন্য ওই জায়গার যে ব্লক হয়ে গেল, ইট ইনভাইটস রিপিটেড ইনফেকশন। এই রিপিটেড ইনফেকশনের জন্য সে বারে বারে সাফার করছে, কোন অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো লাভ হয় না, একটু কমে আবার বাড়ে। So it is again a case of recurrent pneumonia being caused by foreign body inhalation. Case number 17. You see, this is child very serious condition, taking oxygen, cyanosis is there, and বাচ্চাটা is একদম মরণাপন্ন, একদম কি অবস্থা, ছোট একটা মেয়ে। এই রাশেদ was brought to, এটা ICMH হসপিটালে এসেছিল with history of sudden onset of cough, choking মানে হলো যখন আমরা খাই আমাদের বিষম লাগে, লাংসের ভিতরে কিছু একটা চলে যাওয়ার সময় তখন যে অ্যাটাকটা হয়, চোকিং অ্যাটাক, হঠাৎ করে কেমন যেন হয়, and severe respiratory distress. Further history, jackfruit seed aspiration. While মা তখন এই কাঁঠালের বিচি ভাজতেছিলেন, তখন এই বাচ্চা একটা মুখের মধ্যে ঢুকাই ফেলছে। তারপরে এইখানে আমরা আসার পরে তখন এই এক্সরে করা হলো। এক্সরেতে আমরা কি দেখতে পাচ্ছি? বাইল্যাটারাল হাইপার ইনফ্লেশন, তাই না? একদম হাইপার, এরকম শ্যাডো কিন্তু আমরা ব্রঙ্কিওলাইটিসে দেখতে অভ্যস্ত, এখানে এরকম একই রকম শ্যাডো। তখন একদম খারাপ অবস্থা, তখন আমরা বাইল্যাটারাল হাইপার ইনফ্লেশন, এবং তারপরে এটাকে ইয়ে করে দেখা গেল, এই ব্রঙ্কোস্কোপি করে বের করে গেল, জ্যাকফ্রুট সিড কেম আউট আফটার ইয়ে, এটা ব্রঙ্কোস্কোপি করে বের করা হলো। সো ফরেন বডি অ্যাসপিরেশন, এটা কিন্তু রিকারেন্ট নিউমোনিয়া না, বাট ইট ইজ অ্যান অ্যাকিউট ইমার্জেন্সি। সো সুতরাং ছোট ছোট বাচ্চাদের নেচার হলো যে কোনো মানে অরিফিস, সেখানে যেখানে যা পায় না কেন, মুখ, নাক, কান, যে কোনো জায়গায় এদের একটাই টেন্ডেন্সি ছিল একটা ফরেন বডি নিয়ে মুখের মধ্যে দিবে, নাকের মধ্যে দিবে, নাহলে কানের মধ্যে দিবে, একটা কিছু করবে। তো বি কেয়ারফুল অ্যাবাউট দি ফরেন বডি ম্যানেজমেন্ট।
বাচ্চাদের খেলনা কোনো সময় তার মুখ নাকের থেকে বড় হওয়া উচিত সবসময়, যাতে ভিতরে ঢুকাইতে না পারে। তো সেই জন্য খেয়াল রাখতে হবে যে কিপ all these materials out of reach of children, যাতে করে তারা ঢুকাইতে না পারে, কারণ এটা যে কোনো মৃত্যুর যে কোনো কারণ হতে পারে। Prince, 20 months of age, he presented cough and respiratory distress, being treated for asthma for few weeks. এবং এই যে কাফ অ্যান্ড নয়েজি রেসপিরেশন বারে বারে হচ্ছে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার অ্যাজমা চিকিৎসা দেয়, নেবুলাইজেশন দেয়, এটা ওটা করে। এক্সরে করে আমরা দেখতে পেলাম ওই বাচ্চাটা আমাদের কাছে এসেছিল, তখন আমরা এক্সরে করি। এক্সরে করার পরে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি নর্মালি হার্টের 1/3 কিন্তু রাইট সাইডে থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হার্টের কোনো প্রেস এ পাশে নাই, যা আছে সব বাম পাশে চলে এসছে। 2 নম্বর হলো রাইট লাংসটা, রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম ইজ পুশ ডাউন। তাহলে ইউনিল্যাটারাল হাইপার ইনফ্লেশন, আমরা একটু আগে ব্রঙ্কিওলাইটিস দেখছিলাম, বাইল্যাটারাল হাইপার ইনফ্লেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিল্যাটারাল হাইপার ইনফ্লেশন। রাইট ডাউন অফ দ্য ডায়াফ্রাম হ্যাজ বিন পুশড ডাউন উইথ শিফটিং অফ দ্য মেডিস্টাইনাম। তাহলে এখানে প্রশ্ন হতে পারে কেন রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম হলো। তো এখানেও আমরা যদি একটা চিন্তা করি যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসের মধ্যে একটা ফরেন বডি মনে হয় ঢুকলে সে দুটো কাজ করতে পারে। একটা কাজ হলো এই ফরেন বডিটা যদি কমপ্লিটলি রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসকে ব্লক করে দেয়, একদম কমপ্লিট শাটডাউন, তাহলে কি হবে, বাতাস তো আর নিচের দিকে যেতে পারবে না, ডিস্টাল টু দ্য অবস্ট্রাকশন, সাইট অফ অবস্ট্রাকশন। কিন্তু ডিস্টালি যে বাতাসটা ছিল সেটা ইন কোর্স অফ টাইম যদি অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে এই লাংসটা ক্লপস হয়ে যাবে, এই একটা হতে পারে। আর এই ফরেন বডি যেটা এয়ারওয়ের মধ্যে গেল, এই ফরেন বডিটা যদি পার্শিয়াল অবস্ট্রাকশন করে, তাহলে কি হবে, বাতাস যাবে কিন্তু বেরোতে পারবে না, এটাকে বল ভালভ এফেক্ট বলে। তো এই বল ভালভ এফেক্টের জন্য বাতাস যদি ডিস্টালি যায়, না বেরোতে পারে, তাহলে কি হবে, আলটিমেটলি এয়ার ট্র্যাপিং হবে। এয়ার ট্র্যাপিং হলে পরে এই লাংসটা কালো হবে, ডায়াফ্রাম এবং অ্যাডজাস্টিং স্ট্রাকচার গুলো পুস্ট হবে এদিক ওদিক, যেমন হার্টটাকে পুস্ট করে দিয়েছে এদিকে, ডায়াফ্রামটাকে এদিকে দিয়েছে। তো এইটা ইউনিল্যাটারাল হাইপার ইনফ্লেশন এটা হতে পারে, এবং অবস্ট্রাকটিভ এমফাইসিস অফ দ্য রাইট লাংস, ইউনিল্যাটারাল হাইপার ইনফ্লেশন। এবং হিস্ট্রি রিভিল দ্যাট ফাদার ফন্ড অফ গ্রাউন্ড নাট, বাবার খুবই বাদাম খাওয়ার শখ, উনি খুব বাদাম টাদাম খায়, এবং কখনো কখনো এই বাচ্চাদের একটু একটু মুখের মধ্যে দেয়, বাস কাম শেষ, মুখের মধ্যে দিয়েছে এবং ওই বাদামের একটা অংশ লাংসের মধ্যে চলে গেছে, এবং আলটিমেটলি এই যে এই বাচ্চাটা প্রেজেন্ট করেছে, এবং আলটিমেটলি মানে ওর ব্রঙ্কোস্কোপি এটা বের করা হয়েছে, এই যে দিচ্ছে বাদামের টুকরা। সো এই ফরেন বডি কিন্তু এটাও অ্যাকিউট ইমার্জেন্সি করতে পারে, আমরা একটু আগে বলছেন, বাট এটা কিন্তু অ্যাকিউট ইমার্জেন্সি আসে নাই, এটা কিন্তু রিকারেন্ট কাফ অ্যান্ড ডিফিকাল্ট ব্রিদিং নিয়ে আসছে। জ্বরও তেমন ছিল না, এবং কখনো হুইজ নিয়ে প্রেজেন্ট করে, এবং সামটাইমস উই আর মানে একটা ডাইলেমার মধ্যে পড়ে যায়, এবং মেনি এ টাইমস দে ক্যান বি ট্রিটেড উইথ অ্যান্ড কনসিডারিং কেস অফ রিকারেন্ট হুইজ অ্যাজমা চিকিৎসা দেওয়া হয়। বাট আমার একটাই রিকোয়েস্ট হলো, একটা এক্সরে করে যদি আমরা এই ধরনের শ্যাডো পাই, ইউনিল্যাটারাল হাইপার ইনফ্লেশন অথবা কোলাপস যদি কিছু একটা পাই, প্লিজ ডোন্ট হেসিটেট টু গো ফর এ সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, এবং আলটিমেটলি রিফার টু এ চেস্ট সার্জন। কারণ হলো যে আমি যে জিনিসটা বুঝবো না সেই জিনিসটা আমি বুঝি, এটা ভান করে এটা চিকিৎসা করার দরকার না। আমি যা বুঝছি না সেটাকে কিন্তু তার লাইফ সেভিং পারপাসে ডায়াগনোসিসটা ইয়ে করার জন্য আমাদের রেলিভেন্ট লোকের কাছে পাঠানো উচিত, সেটা আমি মনে করি। এটার নাম হলো সোনিয়া, হি হ্যাড হিস্ট্রি অফ অ্যাসপিরেশন অফ বল পয়েন্ট হেড। আমাদের তো এই যে বল পয়েন্টের এই যে পিছনের দিকটা, হ্যাঁ, সবসময় দাঁতের চাবানোর একটা অভ্যাস আছে, কিন্তু ওটা অনেক সময় লুজ থাকে, অনেক সময় কিন্তু ওখানে মানে লুজ হয়ে কিন্তু মুখের মধ্যে যেতে পারে। 3 months back while playing, and this was followed by productive cough and respiratory distress. এই যে বল পয়েন্ট হেড, বল পয়েন্টে মাথা, এই যে বল পয়েন্ট মাথা, এটা মুখের মধ্যে দিয়ে খেলে, আমরা অনেক সময় করি এরকম। এবং আলটিমেটলি এই দেখো এই লাংসের এই পোর্শনটা এক্সরেটা সাদা, কিন্তু উপরে একটা স্ট্রেট মার্জিন। তো আমরা একটু আগে দেখেছি যে এরকম সাদার উপরে যদি স্ট্রেট মার্জিন থাকে তাহলে আমরা কোলাপসের কথা চিন্তা করবো, কোলাপস।
এটা উপরে থাকুক নিচে থাকুক যেখানে থাকুক। এবং এন রাইট নাম অফ দ্য ডায়াফ্রাম বোঝা যায় না, কিছু বোঝা যায় না, হার্টের মার্জিন বোঝা যায় না। সো হোমোজিনিয়াস opacity in right lower zone obscuring the right border of the heart and right dome of the diaphragm। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা বর্ডার। আলটিমেটলি এর এই যে করা হলো, ল্যাটারাল ভিউ করা হলো, এবং এখানে তার দেখা যাচ্ছে যে এখানেও তোমার রেট্রোস্টার্নাল মানে রেট্রোকার্ডিয়াক স্পেসটাও ওপাসিফাইড। এবং সোনিয়া ডেভেলপড ব্রঙ্কিয়েক্টিসিস এন্ড আন্ডারওয়েন্ট রাইট মিডল লোবেক্টমি। এবং তখন এই যে তোমার সে কি এটা বল পয়েন্টের মুখ। সো প্লিজ আমাদের কিন্তু এই অ্যাক্সিডেন্ট ইট ক্যান হ্যাপেন যে কোনো বয়সে, ছোট বাচ্চাদের না আমাদের হতে পারে, কারণ আমাদের এই কলমের মাথাটা মুখের মধ্যে দেওয়ার একটা অভ্যাস থাকে। তো সুতরাং বি কেয়ারফুল। এটা কিন্তু এই বল পয়েন্টের মাথায় দেখো এটা, হ্যাঁ, এর মধ্যেই তো শীষটা বেরিয়ে আসে। সো ইট ক্যান হ্যাপেন। আমাদের একজন কলিগের খাওয়ার সময় আমাদের নিষেধ আছে যে কথা বলা, খাওয়ার সময় আমরা মোবাইলে কথা বলি, নানান কথা বলি, গল্প গুজব করি, হই হই করে হাসি ঠাট্টা করি, বাট ইউ থিঙ্ক দ্যাট ইউর ফুড ইজ ইন ইউর মাউথ। এবং তুমি ইমাজিন করো যে সাম অফ দ্য ফুড পার্টিকেলস এই অসতর্ক মুহূর্তে তোমার লাংসের ভিতরে চলে গেল, তখন কি হবে বিষয়টা। এবং এটা ঘটনাটা হয়েছে রিসেন্টলি আমাদের একজন কনসালটেন্টের হয়েছে। মিষ্টি খাওয়ার সময় মুখের মধ্যে দেওয়ার পরে মিষ্টতায় সে এত এক্সাইটেড যে চিৎকার করছে, বাট মিষ্টি ঢুকে গেছে। আলটিমেটলি হি সার্ভাইভড আফটার টেকিং দ্য মিষ্টি through bronchoscopy from right lobe of the bronchus. Be careful. তো আমার মনে হয় যে সবার এখন ঘুম লেগে গেছে, তো আমরা দেখি তারপরে দুই একটা কেস আমরা একটু বলি। কেস নাম্বার 20, this child, ভুলে গেছি নামটা, was admitted with low grade fever for a month and occasional cough. He was vaccinated with BCG, CBC 12,000 and neutrophil 38%, এটা ESA 34। এই বাচ্চাটার আমরা দেখতে পেয়ে এক্সরে করলাম, এক্সরে করে দেখা গেল যে লেফট হাইলামে বিগ নোডস। সো ফ্রন্টাল পজিশন ওভাল লোবুলেটেড এন্ড কনভেক্স শ্যাডো, এটা লেফট হাইলার লিম্ফেডিউলারি মান্টো টেস্ট ওয়াজ পজিটিভ। তো এটা তো ভেরি সিম্পল কেস। এবং ল্যাটারাল প্রজেকশন যখন দেখা গেল বিগ গ্রুপস অফ লিম্ফ নোডস, এটাকে বলে ডোনাট সাইন। এই যে ডোনাট তোমরা খাও সেই সাইন, ডোনাট সাইন। এখানে সাবক্যারিনাল লিম্ফ নোড আছে, হাইলার লিম্ফ নোড আছে, অ্যাডজাসেন্ট অন্যান্য লিম্ফ নোড আছে, সবাই মিলে এরকম একটা বিশাল সাইজ। সো ইটস এ কেস অফ টিউবারকুলোসিস। তো প্রাইমারি টিউবারকুলোসিস লাংসে যেটা হয়, প্রাইমারি টিউবারকুলোসিসের আমরা জানি ইটস এ কম্বিনেশন অফ লাং ড্যামেজ, যেটাকে বলা হয় যে ঘন ফোকাস অ্যান্ড রিজিওনাল লিম্ফ নোডস, এই দুটো মিলেই ঘন কমপ্লেক্স হয়। এবং এর মধ্যে ইন কোর্স অফ টাইম লাংসের লেশনটা হিল হয়ে গেলেও হাইলামে যে লিম্ফেডিনোপ্যাথি হয় সেটা যেতে দেরি হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে এক্সরে যখন আমরা করি তখন লাংসে কিছু পাই না, বাট উই ইউজ টু গেট লিম্ফ নোড। সো whenever there is unilateral lymphadenopathy, it is virtually suggesting you need to exclude primary tuberculosis. Bilateral hilar lymphadenopathy, sarcoidosis, unilateral hilar lymphadenopathy, tuberculosis. So be careful. এক পাশে যদি হয় এটা টিউবারকুলোসিস, বাইল্যাটারাল হলে সার্কোইডোসিস। সার্কোইডোসিস বাচ্চাদের সাধারণত হয় না, এটা অ্যাডাল্টের ডিজিজ। তবে আমরা সাধারণভাবে এটা মনে রাখি, হাইলার লিম্ফেডিনোপ্যাথি ইন বোথ সাইডস, সার্কোইডোসিস, হাইলার লিম্ফেডিনোপ্যাথি on one side, either in the right side or left side is tuberculosis. Case number 22, this 2-year-old boy presented with low-grade fever for about 3 weeks and occasional cough. He missed BCG vaccination. Saiful. এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই সাইফুলের আমরা দেখছি ফ্রন্টাল প্রজেকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ঠিক হাইলামে, এটা বোঝা যাচ্ছে না, বাট ট্রাকিয়ার পাশ দিয়ে। সো whenever it is ট্রাকিয়ার পাশে, it is called paratracheal. Lobulated dense convex right hilar as well as paratracheal lymph nodes. So paratracheal lymph node হলো কিন্তু রিজিয়ন লিম্ফ নোডের হাইলার লিম্ফোডিনোপ্যাথির একটা এক্সটেনশন, এটা প্যারাট্রাকিয়াল। ল্যাটারাল প্রজেকশন এন্ড ওভাল শেপ, এটাও কেন এটা একটা ডোনাট সাইন এখানে আছে। তো সাইফুলের এই যে দুটো শ্যাডো, এই শ্যাডো দুটো আবার আমি দেখালাম এই জন্যে, জাস্ট টু এমফাসাইজ ইট। সো চাইল্ডের যে টিউবারকুলোসিস হয় সেই টিউবারকুলোসিসকে বলা হয় প্রাইমারি টিউবারকুলোসিস। অ্যাডাল্টের যে টিউবারকুলোসিস হয় সেগুলো পোস্ট
প্রাইমারি হয় সেকেন্ডারি টিউবারকুলোসিস। প্রাইমারি টিউবারকুলোসিসের দুটো জিনিসের ভিতরে একটা জিনিস আমরা পাবো hilar lymphatic unilateral, and that is the hallmark of primary tuberculosis. Luna, a 4-month-old boy, presented with fever for last 10 days and respiratory distress. And X-ray তে আমরা দেখতে পাচ্ছি ইস একদম খারাপ অবস্থা, রাইট লাং তো একদম ছাড়া বড় অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম লেফট লাংয়েও কিছু আছে। তো এরকম শ্যাডো যদি আমাদের থাকে তাহলে আমরা বলি যে, আমরা বলেছি যে লাংসের যে শ্যাডোটা থাকে প্রাইমারি টিউবারকুলোসিস দ্যাট ইউজ টু হিল এবং সাবসিকুয়েন্টলি এটা ফাইব্রোসিস হয়ে ক্যালসিফিকেশন হয়ে যায়। বাট যখন দেখা যাবে যে এইরকম লাং একটা ড্যামেজ হয়ে গেছে, ইনস্টিড অফ হিলিং না হয়ে এরকম ভাবে এক্সটেন্সিভ ড্যামেজ হয়ে গেছে, তখন আমরা চিন্তা করি যেটা কোনো ওর হয়তো শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা কম আছে এবং এটাকে বলা হয় পোস্ট বলা হয় কি বলে progressive primary tuberculosis. তো তখন আমরা এটা টিউবারকুলোসিস চিন্তা করলাম। তারপরে যে কাজটা করলাম সেটা হলো দিস ইজ দ্য এক্সরে, দিস ইজ মাদার, এই মায়ের কোলে এই বাচ্চাটা। মায়ের এক্সরে করে দেখা গেল কি মায়ের রাইট আপার লোবে কনসোলিডেশন, এটা হলো মায়ের, দিস দ্য মানে কমন সাইট অফ টিউবারকুলোসিস অফ অ্যাডাল্ট টিউবারকুলোসিস, রাইট আপার লোব। সো মায়ের রাইট আপার লোব আছে, বাচ্চার হলো লাংসের মধ্যে কই গেল এই। তো তাহলে কি হলো যে মোস্ট অফ দ্য কেসেস whenever you see that the child has been suffering from tuberculosis, এটা ট্রেস করো কোথা থেকে আসলো। বেশিরভাগ ক্ষেত্রে আনআইডেন্টিফাইড আননোন ওপেন পালমোনারি কেসেস অফ টিউবারকুলোসিস প্রিফারেবলি উইদিন দ্য ফ্যামিলি। আমরা অনেক সময় জানি না, অনেক সময় লুকিয়ে রাখি, কিন্তু এটাকে বলা হয় কন্ট্যাক্ট ট্রেসিং, হিস্ট্রি অফ কন্ট্যাক্ট বলি আমরা। আমরা যদি এরকম পাই তাহলে রেট্রোস্পেক্টিভলি আমরা কন্ট্যাক্টের খোঁজে বেরোবো এবং খুঁজতে খুঁজতে ফ্যামিলিতে কোনো বাচ্চা যদি এই বয়সে টিউবারকুলোসিস হয় তাহলে আমাদের অবশ্যই খুঁজতে হবে এই বাচ্চা কোনো না কোনো ওপেন কেসের কাছ থেকে পেয়েছে। হুই ইজ দ্যাট ওপেন কেস? ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকে, মা থাকেন, বাবা থাকেন, ভাই বোন থাকেন। বাড়িতে যখন স্ক্রিনিং করে কাউকে পাওয়া যাবে না তখন আমাদের খুঁজতে হবে বাড়ির আশেপাশে নিশ্চয়ই কেউ আছে। তো সুতরাং এটা আমাদের করতে হবে এবং এখানে মানে পাওয়া গেছে যে মার ভিতরে পাওয়া গেছে এবং আলটিমেটলি both of them were treated simultaneously এবং ultimately they get well. Case number 24. This 4-year-old girl presented with cough, history of high-grade fever and non-productive cough and generalized malaise for 3 weeks. Examination revealed lymphadenopathy and hepatosplenomegaly. এটা আমি এখানে দেখাতে পারছি না। তখন এর একটা এক্সরে করা হলো। You see, কি দেখতে পাচ্ছি আমরা যে both the lung fields are mottled with many মানে মটলিংস, তাই না, বোথ সাইডে। এবং শুধু তাই না, এই সাইডের এখানে একটা নিউমোথ্রাক্স আছে রাইট সাইডে, এই যে কোলাপস রাইট বর্ডার অফ দ্য হার্ট। আর এইখানে এই যে প্লোরাল স্পেসে কিন্তু শুধু বাতাস আছে, কোনো ব্লাড ভেসেল নাই। সো রাইট সাইডেড pneumothorax along with bilateral multiple mottlings, miliary mottlings. So এই বাচ্চাটা সিরিয়াস রেসপিরেটরি ডিস্ট্রেস। সো এটা হলো হেমাটোজেনাস ডিসেমিনেশন অফ দ্য লাং, হেমাটোজেনাস। আমরা যদি দেখি যে লাংসের যে ব্লাড ভেসেল গুলো আছে, এই যে রাইট অথবা লেফট পালমোনারি ট্রাঙ্ক থেকে এই আর্টারি গুলো ব্রেক ডাউন করতে 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 আলটিমেটলি কি হবে, একটা ক্যাপিলারি তৈরি হবে। তো এই ক্যাপিলারির একটা এন্ড হবে আর্টেরিয়াল এন্ড, যেখানে পালমোনারি আর্টারি যে শেষ হয়ে ক্যাপিলারি হয়েছে, এবং ক্যাপিলারিতে তারপরে ক্যাপিলারি থেকে আবার ভেনাস এন্ড শুরু হবে, সেইখান থেকে আস্তে 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 পালমোনারি ভেন তৈরি হয়ে যাবে। এখন যদি দেখা যায় যে এই ব্যাসিলাই গুলো লাংস থেকে আর্টেরিয়াল এন্ড অফ দ্য আর্টেরিয়াল এন্ডের মধ্যে যদি চলে যায় তাহলে কিন্তু এটা রিসাইকেল করছে এবং আলটিমেটলি এই পালমোনারি ট্রাঙ্ক দিয়ে, পালমোনারি আর্টারি দিয়ে কিন্তু লাংসের দুই সাইডে চলে যাবে। But whenever it is in the venous side, it will be going to the left side of the heart এবং ultimately মানে from left atrium, left ventricle, systemic side সমস্ত শরীর ছড়িয়ে পড়বে, যেমন
ব্রেন, এটা ওটা সব জায়গায় ছড়িয়ে পড়বে। তাহলে এটা হলো মিলিয়ারি টিউবারকুলোসিস। So X-ray chest shows diffuse miliary mottlings involving the both lung fields with right-sided pneumothorax. This is a case Sarborno. The child had been suffering from low-grade for last 1 month and she does not look so sick. বাচ্চা এমনি দেখতে শুনতে ভালো আছে, তো আলটিমেটলি এর এক্সরে করে দেখা গেল যে লেফট সাইডে কি huge homogeneous opacity, এটা curvilinear upper margin, তারপরে there is obliteration of the left costophrenic and cardiophrenic angles, left dome of the diaphragm is not visible, এবং এখানে মানে খুব একটা পুশিং এফেক্ট কিন্তু হয় নাই অন্যদিকে। তো এটা কি ডায়াগনোসিস হলো, এইরকম যদি মার্জিন থাকে, হ্যাঁ, এখানে কিন্তু কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম নাই। সো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান ডিফারেন্সিয়েট এরকম ওপাসিটি ফ্রম ফ্লুইড অ্যাকুমুলেশন এন্ড ওপাসিটি ফ্রম লাং সলিডিফিকেশন, এটা আমরা করতে পারি। আর এইরকম এটা যে নিউমোনিয়া হতো তাহলে এই বাচ্চাটা এরকম হাসি হাসি মুক্ত থাকতো না, বিকজ সি বিকাম সো টক্সিক বিকজ অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো এখানে আমাদের 25টা হয়ে গেল। আরো 2-1টা কেস আমি আলোচনা করে তোমাদেরকে ছেড়ে দেব, তারপর তোমরা খেয়ে ঘুমাইও আর কি। এই বাচ্চাটা আমাদের কাছে আসছে, ফিভার ফর অ্যাবাউট 20 days, occasional body ache, chills and sweating, dysuria, cough and other complaints are absent, immunization completed, no history of contracted TB patient. এই 10 বছরের এই বাচ্চাটা আসছে আমাদের। আমরা পরীক্ষা নিরীক্ষা করি, সবই দেখলাম, ফিজিক্যাল এক্সামিন, হাইট, ওয়েট, এভরিথিং, নাথিং, নো ট্রেস। আমরা ব্যস্ত হয়ে গেলাম কারণ কি জ্বরের। আমরা শুধু ইনভেস্টিগেশন করে দেখলাম যে তার ইএসআরটা 45, তাছাড়া আর অন্যান্য ডেঙ্গু টেঙ্গু যত যা আছে সব ইনভেস্টিগেশন নেগেটিভ। একটা এক্সরে করলাম, এক্সরে করে আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখো ভালো করে খেয়াল করো, এটা আমাদের অনেক সময় কিন্তু মিস হয়ে যেতে পারে, সেই জন্য যা আমাদের চোখের সামনে আসবে আমরা ভালো ভালো করে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি কেমন যেন একটা প্যারাট্রিয়াক্যাল শ্যাডো এখানে মনে হচ্ছে যে এরকম, এ পাশে কিন্তু এরকম নাই, কিন্তু এই পাশে কিন্তু দেখো একটা শ্যাডো। এই শ্যাডো দেখে তখন সন্দেহ হলো প্যারাট্রিয়াক্যাল শ্যাডো, ইউনিল্যাটারাল প্যারাট্রিয়াক্যাল শ্যাডো কোথার থেকে আসলো, কারণ কি? তখন আমরা তার মান্টো টেস্ট করি, আমি মান্টো টেস্ট করছি হিউজ 20 19 মিলিমিটার অফ ইয়ে। তখন এই পেশেন্ট আমরা তখন সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যান ইউ সি দিস ইজ, এইটা হলো ট্রাকিয়া, যে গোলটা গোলের মধ্যে বাতাস আছে ট্রাকিয়া, এর এই পাশে এইটা হোলটা একটা বিরাট কয়েকটা লিম্ফ নোডের সমষ্টি, প্যারাট্রিয়াক্যাল লিম্ফ নোড। এখানে আছে তোমার, এইখানে আছে, এই যে উপরে আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। সো প্যারাট্রিয়াক্যাল শ্যাডো বিভিন্ন সেকশনে আমরা দেখতেছি প্যারাট্রিয়াক্যাল শ্যাডো। তো প্যারাট্রিয়াক্যাল শ্যাডো আমরা দেখতে পাচ্ছি যে both in the chest X-ray as well as in CT scan, Manto test positive, history of fever for more than 3 weeks, no improvement. So ultimately the patient underwent, got anti-tubercular drugs and now she is fine. আরো ইনভেস্টিগেশন করছে ওর জ্বরের কারণ অনুসন্ধানে, যে কোনো জায়গায় কিছু পাওয়া যায় না, আলটিমেটলি পজিটিভ Manto test. This is 10 years old girl who was admitted with fever for about a month. আমাদের এখানে ভর্তি হয়েছিল কারণ তার ডায়াবেটিস ছিল, কিন্তু সে কমপ্লিট করেছে ইপিআই ভ্যাকসিনেশন। হি হ্যাড এই যে লিম্ফেডিনোপ্যাথি লেফট সাইড অফ নেক, এইখানে একটা লিম্ফ নোড একটা ফুলছে, তোমরা দেখতে পারো দূর থেকে খেয়াল করতে পারো। তারপরে এক্সরে করা হলো, এই এক্সরে দেখা গেল যে লেফট, হ্যাঁ, প্যারাট্রিয়াক্যাল লিম্ফ নোড, এবং তার মান্টো টেস্ট হিউজলি। তাহলে এখানে আমরা এটাও ডায়াবেটিস, এটা টিউবারকুলোসিস, কিন্তু এর সাথে কিন্তু অ্যাসোসিয়েট কি আছে, ডায়াবেটিস মেলাইটাস। সো ডায়াবেটিস মেলাইটাস শুধু অ্যাডাল্টের হয় না, বাচ্চাদের হয়। আমাদের এখানে নিওনেটাল ডায়াবেটিস এখন 2টা না 3টে ভর্তি, নিউবর্ন থেকে ডায়াবেটিক। এবং এই বয়সের কত বাচ্চা যে ডায়াবেটিস আছে, অনেক বাচ্চা, আমাদের 7-8টা বাচ্চা এখন ডায়াবেটিস নিয়ে ভর্তি। তার প্রাইমারি টাইপ 1 ডায়াবেটিস, এবং এই ডায়াবেটিসের বাচ্চারা ইজ এ গুড ক্যান্ডিডেট ফর অ্যাকোয়ারিং টিবি ব্যাসিলাই, এবং তাদের টিউবারকুলার ইনফেকশন কিন্তু বেশি হয়। এবং আলটিমেটলি এই বাচ্চাটা পরে ইয়ে করা হলো, লিম্ফ নোড বায়োপসি করা হলো, এবং আলটিমেটলি এই যে দেখো এটা কি বলে, গ্রানুলোমা লিম্ফ নোড, কেজিয়েশন নেক্রোসিস আছে, জায়ান্ট সেল আছে, ল্যাঙ্গারহ্যান্স সেল আছে। এটা হলো আরেকটা কেস,
Mr. Uzair, 6-year-old boy, who presented to us recurrent episodes of vomiting. এটা আমি রেসপিরেটরি সিস্টেমের বাইরে কিন্তু একটু দেখানো না দেখানোর আমি দেখানো সামলাতে পারছি না, একটু দেখিয়ে দেই। Recurrent episodes of vomiting for 1 month. He had high-grade intermittent fever for 1 month, occasional headache for 25 days. তাহলে এখানে দেখা গেল যে ভমিটিং হচ্ছে 25, এছাড়া সে একদম কমপ্লিটলি ভালো, খেলাধুলো করে, হ্যাঁ। সামটাইমস সে মানে হেডেকের সময় সে ইনটলারেন্ট টু নয়েজ ডিউরিং হেডেক, তার কোনো ভিজুয়াল প্রবলেম নাই, নো নিউরো ডেফিসিট, বাউল হ্যাবিট নর্মাল। He had history of contact with 2 TB patients. Clinical examination was fine, nothing was there. Papilledema কিছু নাই, এখানে তোমার সিবিসিটি যা যা আছে এক্সরেস টেস্ট সবই নরমাল, নাথিং। তখন আমরা ওর একটা এমআরআই করা হলো। ইউ সি এমআরআই, দেয়ার আর মাল্টিপল রেডিও ওপেক রাউন্ড স্মল শ্যাডোজ প্রেজেন্ট ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেন। এখানে এটা ব্রেন স্টেমের মধ্যে আছে, সেরিবেলামের মধ্যে আছে, প্যারেনকাইমের মধ্যে বিভিন্ন জায়গায় আছে। এটা টিউবারকুলোমা। তো টিউবারকুলোমা সিএনএস টিউবারকুলোসিস। সিএনএস টিউবারকুলোসিস অনেক ভাবে আসে, কমনলি আসে টিউবারকুলোমা, আর একটা হলো টিউবারকুলার মেনিনজাইটিস। Numerous enhancing nodules of various size noted all over the both cerebellar hemispheres and brainstem. দেখো এই সাদার পাশে কিন্তু একটা কালো জায়গা আছে, এটা কিন্তু একটা ক্লাসিক্যাল সাইন্স অফ টিউবারকুলোমা। এটা হলো সেরিব্রাল ইডিমার জন্য। ইডিমার জায়গাটা এরকম রেডিওলুসেন্ট হয়, ইডিমার জায়গাটা। আর আমাদের লাংসের ভিতরে ইডিমা হলে পরে সেটা সাদা হয় এখানে। যাই হোক, এটা টিউবারকুলোমা। তারপর ইনভেস্টিগেশন সবই করা হলো। তো যাই হোক, এই হলো তোমার বিষয়। তাহলে আমরা এখানে যে কেসগুলো দেখলাম, সো টিউবারকুলোসিসের কথা যেহেতু আসলো, দিস ইজ এ নর্মাল লাং টিস্যু, হ্যাঁ, নর্মাল লাং টিস্যু। এখানে নর্মালি এখানে লিম্ফ নোড আছে, হাইলার লিম্ফ নোড আছে, প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড আছে, সাবক্যারিনাল লিম্ফ নোড আছে বোথ সাইডে, হ্যাঁ। কিন্তু হোয়েনেভার এই রাইট প্রিন্সিপাল ব্রোঙ্কাস দিয়ে একটা টিবি ব্যাসিলে যখন ঢোকে, এই জায়গাটাকে বলা হয় ঘন ফোকাস, এবং এখান থেকে এই ভাইরাস ব্যাসিলাইগুলোকে যখন রিজিওনাল লিম্ফ নোডে নিয়ে যাওয়া হয়, তখন এখানে যে ইনফ্লামেশন হয় এবং লিম্ফ নোডের সাইজগুলো বড় হয়, এবং এই লিম্ফ নোডের সাইজ বড় হওয়ার জন্য নানান রকম প্রবলেম হতে থাকে, এবং সেই প্রবলেমকে বলা হয় কনসিকুয়েন্স অফ প্রাইমারি টিউবারকুলোসিস। আমি দুই একটা দেখাচ্ছি, সেটা হলো আমরা এটাই শেষ আমাদের আজকের আলোচনা। সো প্রাইমারি কমপ্লেক্স আউটকাম, সো লিম্ফ্যাডিনোপ্যাথি। তাহলে একটা আউটকাম হলো লিম্ফ্যাডিনোপ্যাথি। কোথাকার লিম্ফ্যাডিনোপ্যাথি? হাইলার লিম্ফ নোড, প্যারাট্রাকিয়াল, সাবক্যারিনাল। তাহলে তারা কি করতে পারে? অকাম একটা করতে পারে যে দে ক্যান মেক প্রেশার ওভার দি এয়ারওয়েজ। এটা আমরা অলরেডি বলেছি। একটা হলো ফরেন বডি, যখন আমরা আলোচনা করেছিলাম তখন একটা বল এফেক্ট বলেছিলাম, যে বাতাস যাইতে পারে বিয়ন্ড দ্য সাইট অফ অবস্ট্রাকশন বাট ক্যান নট কাম আউট। তো সেখানে এয়ার ট্রাপিং হয়, এবং এয়ার ট্রাপিং হতে হতে এম্পাইসেমিটার চেঞ্জ হয়। আরেকটা হতে পারে যে কমপ্লিট অবস্ট্রাকশন, যে স্টপ কক মতো, তাহলে কিন্তু ডিস্টালে যে এয়ারটা থাকে সেটা ক্লপস হয়ে যায় এবং আলটিমেটলি লাংটা ক্লপস হয়ে যায়। আচ্ছা, আর একটা করতে পারে, এই লিম্ফ নোডটা যদি, এটা তো কেজিয়েটেড, লিম্ফ নোডের ভিতরে কেজিয়েশন আছে, এর ভিতরে তোমার নেক্রোসিস হচ্ছে, এই লিম্ফ নোডটা যদি ইট মেক্স এ প্রেশার ওভার এনি ব্রঙ্কাস, তাহলে আস্তে আস্তে এর এই কেজিয়াস ম্যাটেরিয়ালসের প্রভাবে এই ব্রঙ্কিয়াল ওয়ালটাকে কিন্তু ডিস্ট্রয় করে দিতে পারে। ডিস্ট্রয় করে দিলে পরে মনে করে ছিদ্র হয়ে গেল, বাইরে লিম্ফ নোড থেকে উজিং হচ্ছে, তাহলে এই কেজিয়াস ম্যাটেরিয়ালসটা আগে ব্রঙ্কিয়াল ওয়ালের বাইরে ছিল, এখন এই ছিদ্র দিয়ে ব্রঙ্কাসের মধ্যে ছিল। Whenever it is in the bronchus, it is called endobronchial tuberculosis. এখন এই এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিসটা যখন ব্রঙ্কাসের মধ্যে ঢুকে যাওয়ার পরে ওখানে তো লাইনিং এপিথেলিয়াম আছে, সিলিয়ারি কলামনার এপিথেলিয়াম, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এটা তো আর ওখানকার এই ম্যাটেরিয়ালসকে, তার প্রেজেন্সকে সহ্য করে না, তখন প্রচুর কফ আউট হয়। কফ আউট হওয়ার পরে এই কাশিগুলো তখন কেজিয়াস ম্যাটেরিয়ালসটা কাশির সাথে মুখের মধ্যে আসে, বাচ্চা কফ আউট করতে পারে না, গিলে খেয়ে ফেলে। গিলে ফেয়ে গেলে এটা স্টোমাক ট্রাভার্স করে আস্তে আস্তে নাড়ির মধ্যে চলে যায়, গিভিং রাইজ টু ইন্টেস্টাইন টিউবার। তাহলে এই একটা কনসিকুয়েন্স, আউটকাম হলো লিম্ফ নোড রিলেটেড। একটা হলো কোলাপস হতে পারে, এম্পাইসেমা হতে পারে, এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস হতে পারে, ইন্টেস্টাইনাল। সো দিস আর দ্য 4 কনসিকুয়েন্সেস ফলোইং হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি। 2 নম্বর হলো লাং প্যারেনকাইমাতে কি হয়। লাং প্যারেনকাইমাতে আমরা কি বলেছি
যে যে জায়গাটায় লেশন হয় সেটাকে হিল করে যায় বাই ফাইব্রোসিস অ্যান্ড আলটিমেটলি ক্যালসিফাইড হয়। এবং আজকে আমরা যারা অ্যাডাল্ট হিসেবে আছি, আমাদের এক্সরে যদি কোনো কারণে করা হয়, তো লাংসের মধ্যে অনেক জায়গায় দেখা যাবে ছোট ছোট সাদা সাদা শ্যাডো আছে। সো ইট ইজ নাথিং বাট দে আর দ্য ক্যালসিফাইড হেলড টিবি, প্রাইমারি টিউবারকুলোসিস। আর যদি এই পেশেন্টের কোনো রকম ইমিউন ডেফিসিয়েন্সি হয়, তাহলে প্রোগ্রেসিভ পালমোনারি টিউবারকুলোসিস, যেটা আমরা একটু আগে দেখলাম যে তার মায়ের টিবি ছিল, এবং আরো একটা বাচ্চা দেখেছি যে তার লাংস একদম ডিস্ট্রয় হয়ে প্রোগ্রেসিভ পালমোনারি টিউবারকুলোসিস। আরেকটা হলো হাইপার সেন্সিটিভিটি। এই সমস্ত যে টিবি যে অ্যান্টিজেন আছে, এগুলো যখন সার্কুলেশনে মানে লাংসের ভিতরে যায়, সেখান থেকে অ্যাডজাস্টিং ব্লাড ভেসেলের মধ্যে যায়, তখন হাইপার সেন্সিটিভ হয়, ইরাইথোমা নোডোসাম, প্লেকটোনার কনজাংটিভাইটিস ইত্যাদি। তো এখানে এই দেখো, এটা হলো লিম্ফ নোড গুলো কি করেছে, এটা একদম কমপ্লিট বন্ধ করে দেওয়াতে লাংটা কোলাপস করে গেছে, ঠিক আছে না? আর এখানে এবং এটা কোলাপস করার জন্য এটা যেমন হয়েছে, কোলাপস করার জন্য এই পাশে লাং কোলাপস হয়ে গেছে, আর সে কম্পেনসেটেড হাইপার ইনফ্লেশন, সমস্ত বাতাস এখন এই সাইড দিয়ে যাচ্ছে, এখানে দেখুন এই সাইড। সো এখানে কোলাপস কি, রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম গেট আপ, ক্রাউডিং অফ দ্য রিবস, মেডিস্টাইন হ্যাজ শিফটেড টু দ্য রাইট, পুশড, ট্রাকিয়া এখান থেকে বাঁকায় চলে আসছে, হার্ট এফেক্ট চলে আসছে। সো অল অফ দ্য এফেক্টস অফ কোলাপস, সেকেন্ডারি এফেক্টস। সাইড বাই সাইড এখানে দেয়ার ইজ কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন, ম্যাক্সিমাম বাতাস তখন ডাইভার্টেড হয়ে এই সাইডে চলে আসছে এটা। সো ইট ইজ এ এফেক্ট অফ কোলাপস। এবং এটা হলো তোমার পার্শিয়াল কোলাপস, যে বাতাস যাচ্ছে, হ্যাঁ বাতাস যাচ্ছে এবং এর লাংসের পার্টিকুলার জায়গাগুলো তখন এই হাইপার ইনফ্লেটেড হয়ে যাচ্ছে। তো এটা দেখানো। কখনো কখনো ইফিউশন হয়ে যায়, হ্যাঁ ইফিউশন হয় যে এখানে যে লেশনটা ছিল সেই লেশনের কি যদি অ্যাডজাস্টেন্ট প্লুরাল ইনভলভ হয়, প্লুরাল ইফিউশন হয়ে যেতে পারে। পেরিকার্ডিয়াম ইনফ্লামেশন, পেরিকার্ডিয়াল শ্যাডো। ইট ইজ দ্য হার্ট, লালটা হলো হার্ট, আর লাল এর পাশে এটা প্লুরাল স্পেস, এর মধ্যে সব পানি জমছে, দিস প্লুরাল ইফিউশন। তারপরে হলো এক্সটেনশন টু দ্য অ্যাডজাস্টেন্ট স্ট্রাকচার। এখানে দেখো এই টিবিটা এই যে ভার্টিব্রাল কলামের মধ্যে, হ্যাঁ অ্যান্টিয়ার এই যে ভার্টিব্রাল বডিসটাকে ডিস্ট্রয় করে ফেলছে, এবং এখানে প্যারাভার্টিব্রাল অ্যাবসেস হয়েছে। প্যারাভার্টিব্রাল অ্যাবসেস এই যে দুটা হার্ট শ্যাডো হলো এই, তার এখানে প্যারাভার্টিব্রাল অ্যাবসেস। এবং এই বাচ্চাটা অনেক সময় আমাদের কাছে এই ভার্টিব্রাল বডি কোলাপস করার জন্য এই আর্টসটা এরকম প্রমিনেন্ট হয়ে যায়, যেটাকে আমরা বলি গিব্বাস। তো গিব্বাস এরকম প্রেজেন্টেশন নিয়ে আসে, এক্সরে করলে এরকম দেখা যায়, হ্যাঁ। So it is a destructional vertebral versus spinal tuberculosis. And many times these groups of patients presents with paraplegia. এর আমরা এমআরআই করছি, এই যে ভার্টিব্রাল বডিজ ডিস্ট্রাকশন হয় ভার্টিব্রাল, এবং এটা অ্যান্টি টিউবারকুলার ড্রাগস দিতে অনেক বছর পর্যন্ত। তারপরে হয় ইনভলভমেন্ট অ্যাডজাস্টমেন্ট স্ট্রাকচার, ডিসফেজিয়া, সুপিরিয়র ভেনাইকল সিন্ড্রোম এটসেট্রা। হেমাটোজেনাস ডিসেমিনেশন লাংসের ভিতরে আমরা এই শারোটা একটু আগে দেখেছি, মিলিয়ারি টিউবারকুলোসিস, এবং ব্রেনের টিউবারকুলোসিস দেখেছি, এই যে অস্টিওমাইলাইটিস, বোন ডিস্ট্রাকশন হয়ে গেছে। সো দিস আর দ্য স্পেকট্রাম অফ টিউবারকুলোসিস। এটা স্কিন টিউবারকুলোসিস, হ্যাঁ, হেমাটোজেনাস ডিসেমিনেশন, হেমাটোজেনাস অ্যান্ড ডিরেক্টলি ফ্রম মেজেন্টিক লিম্ফ নোডস, কিডনি, ইউরিন, বিভিন্ন জায়গায় তোমার চলে যেতে পারে সিস্টেমিক টিউবারকুলোসিস। তো আজকে আমাদের এখানেই শেষ হলো। যে আমরা যদি সামারি করি, তাহলে আমরা we have discussed many cases of respiratory distress, recurrent pneumonia, acute respiratory emergencies, এবং যারা originating from both lungs as well as heart. আর এর বাইরে আমরা একটু টিউবারকুলোসিসের প্যাথোজেনেসিসের মধ্যে গিয়েছিলাম, সেখানে আমরা কনসিকুয়েন্স অফ প্রাইমারি টিউবারকুলোসিসটা একটু আলোচনা করেছি। এই হলো আজকের মোটামুটি পড়া। আমি জানি না, তোমাদের তো চেহারা আমি দেখতে পাচ্ছি না, যে হাউ ফার ইউ হ্যাভ বোর্ড অ্যাবাউট দিস লং টাইম ডিসকাশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার কেউই স্যার বোর হয় নাই, সবাই আপনার ক্লাস করে অনেক খুশি। স্যার একজন তো কমেন্টস করছে আপনার লেকচার শুনে ক্লান্তি এবং ঘুম আমাদের স্পর্শই করে না, আরো অনেকক্ষণ শুনতে চাই স্যার। আজকে না স্যার সবাই অনেক খুশি। তারপরে স্যার একজন কমেন্টস করেছে, উই আর রিয়েলি ব্লেসড স্যার, you shared your rich collection of varieties of us and all this real scenario so delicate, we are honored. স্যার সবাই অনেক খুশি। স্যার একজনের একটা কোশ্চেন ছিল, স্যার কোশ্চেন করেছে যে হাইলার লিম্ফেডিনোপ্যাথি আর হচ্ছে ইনলার্জড থাইমাসের মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবে? আচ্ছা, হাইলার লিম্ফেডিনোপ্যাথি, দেখো লিম্ফ নোডটা কিন্তু ট্রাকিয়ার সাইড দিয়ে থাকে, আমরা যে শারোটা দেখছি না,
আমি একটু দেখাই তোমাদের। এটা আমি তোমাদের একটা ছবি দেখাই ফেলবো, ইয়েটা কেমন লাগে দেখতে। এই যে হ্যাঁ, এটা হাইলার লিম্ফেডিনোপ্যাথি, হাইলার লিম্ফেডিনোপ্যাথি, হাইলার লিম্ফেডিনোপ্যাথি, প্যারাট্রাক্টাল লিম্ফেডিনোপ্যাথি। আচ্ছা চলো সরবে নিয়ে আসি, 1 মিনিট। এই যে হাইলার লিম্ফেডিনোপ্যাথি, এখন থাইমাসের যে ক্লাসিক্যাল সাইনটা, থাইমাসের অবস্থান কিন্তু হাইলামের উপরে, এইখানে হাইলাস, রাইট হাইলাম একটু নিচে, লেফট হাইলাম একটু উপরে, তাহলে হাইলামের অবস্থানটা কিন্তু এইখানে। আর পজিশনের দিক থেকে থাইমাসের উপরে। থাইমাসের একটা অনেক রকম শ্যাডো আসতে পারে, থাইমাসের শ্যাডো আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো অনেক। তো থাইমাসের একটা ক্লাসিক্যাল সাইন হলো সেল সাইন, সেল সাইন, এই যে নৌকার পাল তোলার মতো, হ্যাঁ এরকম ভাবে চলে আসে, এটা দেখলে বোঝা যায়। আমি তোমাদের 1 মিনিট, আমি জানি না কে রে? নূর ইসকাবু? স্যার আরো কিছু কোশ্চেন রয়েছে। বলো, ওটা আমি আরেকদিন তোমাদের দেখাতে হবে। হ্যাঁ বলো। তাহলে ওইটা একটা সেল সাইন, সেল সাইনটা শুনে রাখো আজকে, আমি নেক্সট ক্লাসে তোমাদের ছবি দেখিয়ে দেবো। হ্যাঁ বলো। জি স্যার। স্যার আরেকজন কোশ্চেন করেছে, হোয়াট ইজ প্যারানিউমোনিক ইফিউশন? প্যারানিউমোনিক, প্যারা মানে কি পাশে, নিউমোনিয়ার পাশে যে ইফিউশন হয় সেটা প্যারানিউমোনিক। সেটা হচ্ছে প্যারানিউমোনিক। স্যার আরেকজন জানতে চেয়েছে কারণ স্যার সিঙ্গেল ওই যে দাঁড়াও, ওটা হলো নিউমোনিয়া হলে পরে, নিউমোনিয়া মনে করো লাংস প্যারেনকাইমা, নিউমোনিয়ার লেশনটা হলে অ্যালভিওলাসের মধ্যে, বুঝতে পারছো? এখন অ্যালভিওলাসের মধ্যে যদি লেশন হয়, অ্যালভিওলাস, হ্যাঁ, তাহলে অ্যালভিওলাসের পাশে কি আছে? প্লুরা আছে না? প্লুরা আছে, ভিসেরাল প্লুরা। তো ভিসেরাল প্লুরার মধ্যে যদি ইনফ্লামেশন হয়ে যায় তাহলে পেশেন্টের কি হবে? ওখানে ইনফ্লামেটরি রিঅ্যাকশন হবে, এবং হ্যাঁ সেই ইনফ্লামেটরি রিঅ্যাকশনটা প্রেজেন্ট করবে ইফিউশন দিয়ে। আর কি কোশ্চেন? স্যার একজন কোশ্চেন করেছে, সিঙ্গেল জ্যাকফ্রুট সিড ইমপ্যাকশন কজেস বাইলেটারাল হাইপার ট্রান্সলুসেন্সি, হোয়ার ইজ দ্য সাইট অফ ইমপ্যাকশন? ওই যে যেখানে ক্যারিনা, যেখানে ভাগ হয়েছে ওইখানে যদি বন্ধ করে, ওখানে যদি আসি আটকাই যায়, তাহলে রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসের ভিতরে বাতাস যাওয়ার কিছু পথ থাকবে না। আর তো পথ থাকবে না, বাতাস যাওয়ার থাকবে না। থাকবে তো, তোমার একটা হতে পারে যে ট্রাকিয়াটা তো মাঝখানে এসে বাইফার্কেটেড হয়ে গেল, তাই তো, যেটা ক্যারিনা বলি আমরা। তো ক্যারিনার ওখানে এসে একটা ফরেন বডি বসে আছে, তাহলে সেই ফরেন বডি তো রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসের কমপ্লিটলি অবস্ট্রাকশন তো করে নাই।
এখন এই না, অবস্থায় স্যার। যদি কেউ ইনহেল করে তাহলে ওই ফরেন বডির উপর দিয়ে কিছু হ্যালো? বাতাস হ্যালো? যাবে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই ফরেন বডির উপর দিয়া এখান থেকে বাতাস এপাশেও আসবে এপাশেও আসবে, তোমার আসলে পরে বাইলেটারাল জি স্যার। হাইপারইনফ্লেশন হবে। আর কোশ্চেন কি? জি স্যার, আর কোশ্চেন নাই, তবে স্যার সবাই আপনার ক্লাস আবার চাচ্ছে। স্যার আপনার সুন্দর ক্লাস সবাই আরো করতে চায়, কারোই ঘুম আসতেছে না, আপনার ক্লাস শুনে সবার ঘুম আরো চলে গেছে, সবার ক্লাস ভালো আচ্ছা, লাগছে এটা স্যার অনেক। মানে তোমার ইয়ে দরকার হলো, সেটা হলো ছেলে মেয়েদের জন্য যারা শুনলো ওদের জন্য এটা ইউজফুল কিনা, তারা বুঝেছে কিনা কোনো জায়গায়, স্পষ্ট আছে কিনা, এটা জি আমার স্যার, জানা সবাই দরকার। তো, অনেকে তো স্যার আপনার স্লাইডের সাথে সাথে অ্যান্সারও দিয়েছে। আচ্ছা, না এটা কারণ হলো এর মধ্যে ধরো বিভিন্ন তোমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা তো ইয়ে না, সবাই পোস্ট গ্রাজুয়েট না তো, না? না স্যার, সবাই বেশিরভাগই এমবিবিএস লেভেলের। লেভেলের, তো তাদের জন্য একটু টাফ হতেও পারে, সুতরাং তোমরা তাদের কাছে ফিডব্যাক নিও। হ্যাঁ, নেক্সট ক্লাসে জি যদি স্যার। কোনো সময় হয় তখন হয়তো কিছু কিছু পয়েন্ট ইয়ে করা যাবে আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার, না স্যার, আর কোনো কোশ্চেন না স্যার। ওকে, না স্যার, ওকে, আর কোনো কোশ্চেন নাই স্যার। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। তোমাদের ইয়ে হলেই মানে আমার কাজ সার্থক, এই আর কি। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার